এর ভাব বিচারগুলো মানে বলা হয়েছিল আর কি। 12টা ভাবের প্রাথমিক একটা আলোচনা হয়েছিল স্যার, একটা মানে আউটলাইন একটা আলোচনা ছিল 12টা ভাবের। আচ্ছা, 12টা ভাবের প্রাথমিক আলোচনা। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা দেখতে পেলে আমাকে বলবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো 12টা ভাব নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কোন ভাব থেকে আমরা কি বুঝতে পারি। মোটামুটি যদি 10 মিনিট টাইম কাউকে দিই আমি, কে বোঝাতে পারবে এটা? সে স্বয়ং এগিয়ে আসুক যে আমি বোঝাবো। কোনো বিষয় আমরা ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে শিখতে পারবো না যতক্ষণ না সেই বিষয়টা আমরা অন্যকে শেখাতে পারছি। যখন এই কনফিডেন্সটা আমাদের মধ্যে চলে আসবে যে আমরা অন্যকে শেখানোর মতন যোগ্যতা অর্জন করে নিয়েছি, তার মানে সেই বিষয়টাতে আমরা পোক্ত হয়ে গেছি, আমরা তাকে আয়ত্ত করে ফেলেছি। তো এই জন্য আমি প্রত্যেক ক্লাসে আপনাদের ডাকি রিভাইজ করানোর জন্য, যে আপনারা আপনাদের মতন করে পড়ান, তাহলে কি হবে, বিষয়টার উপরে আপনাদের দক্ষতা আসবে। তো আজকে আমি এর নাম বলে কাউকে ডাকবো না, আজকে দেখি গিয়ে নিজে থেকে আসে। স্যার আমি একটু বলছি। একদম, এই তো খুব সুন্দর, বলুন। আচ্ছা, আমাদের 12টা যে ভাব মানে রাশি আছে, 12টা রাশি 12টা ভাব আছে। তার মধ্যে আমরা যদি মেষকে লগ্ন ধরি, তাহলে মেষকে লগ্ন ধরলে আহ, লগ্নটা হচ্ছে প্রথম ঘর। তাহলে লগ্ন থেকে আমরা নিজের দেহকে বিচার করি, যে শরীরের আহ কিরকম বর্ণ হবে, কিরকম আকৃতি হবে, ব্যক্তির যশ মান কিরকম হবে, তার গুণ কিরকম হবে, এটা আমরা প্রথম ঘর থেকে বিচার করি। তারপর আসছে আমাদের 2 নম্বর ঘর। 2 নম্বর ঘরটা হচ্ছে মানে স্বপরিচিত ধনের ঘর। মানে নিজের আহ, যে সে কত টাকা সারা জীবনে ইনকাম করবে, বা তার যে কতটা মানে প্রপার্টি হবে, এটা মানে ওই 2 নম্বর ঘর থেকে বিচার করা যায়। এছাড়াও আমাদের শরীরের অঙ্গের মধ্যে যে চোখ, মুখ, আহ এইসব গুলোর আমরা এখানে বিচার করি এই 2 নম্বর ঘর থেকে। তারপর আসছে 3 নম্বর ঘর। 3 নম্বর ঘরটা হচ্ছে আমাদের ভাইয়ের ঘর। আহ এখানে আমাদের মানে ভাই কেমন হবে, এটা আমরা এই 3 নম্বর ঘর থেকে বিচার করি। এছাড়াও ব্যক্তির চেষ্টা, পরাজয়, আহ ধৈর্য কেমন হবে, এইরকম এটাও আমরা এখান থেকে বিচার করি। এবার আমরা যদি ব্যক্তির আহ, মানে শরীরের দিকটা বোঝাই, তাহলে আমরা এখানে ফুসফুস, নিঃশ্বাস প্রশ্বাস আমরা 3 নম্বর ঘর থেকে বিচার করতে পারবো। 4 নম্বর ঘর। 4 নম্বর ঘর হচ্ছে মায়ের ঘর। এখানে ব্যক্তির আহ, মাতা কেমন হবে, ব্যক্তির বন্ধু বন্ধু কেমন হবে, এগুলো আমরা 4 নম্বর ঘর থেকে বিচার করি। আহ, খুব সুন্দর হচ্ছে। তারপর
হ্যালো। ঘর আহ, আমাদের 5 নম্বর ঘর হচ্ছে আমাদের প্রেমের ঘর। এখানে মানে প্রেম কেমন হবে, মানে তার প্রেম, বুদ্ধি, প্রতিজ্ঞা, এসব, বা এছাড়াও মানে তার বাবা কেমন হবে, মানে পিতা। 4 নম্বর ঘর থেকে আমরা পিতাকেও বিচার করি। আহ তারপর মানে 5 নম্বর ঘর, 5 নম্বর ঘরে আহ 5 নম্বর ঘর, 6 নম্বর ঘর আসছে। 6 নম্বর ঘরে 6 নম্বর ঘরটা আমাদেরকে দুস্থান বলা হয়। 6 নম্বর ঘর থেকে আমাদের ব্যক্তি রোগ বিচার করি, ব্যক্তি রোগ কিরকম হবে এটা বিচার করি 6 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘর, 7 নম্বর ঘরে বিবাহ বিচার করি আমরা ব্যক্তির, যাতায়াত, বাণিজ্য। আর একটা বিচার করি আমরা, যেমন 3 নম্বর ঘর থেকে ভাইকে বিচার করি বললাম, তো 3 নম্বর ঘর থেকে আমরা ছোট ভাইকে বিচার করি। আর এই 7 নম্বর ঘর থেকে আমরা বড় ভাইকে বিচার করি। এছাড়াও ব্যক্তির তলপেট, মানে উম, শরীরের দিক থেকে যদি বলা যায় তাহলে আমরা তলপেট এই 7 নম্বর ঘর থেকে বিচার করি। 8 নম্বর ঘর থেকে আমরা ব্যক্তির শত্রু বিচার করি। এছাড়াও রক্ত, শরীরের দিক থেকে রক্ত, মূত্র, এসব বিচার করি আমরা। আর 9 নম্বর ঘর থেকে আমরা ব্যক্তির পূর্বজন্ম, তারপর তপস্যা, এসব বিচার করি 9 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘর থেকে আমরা ব্যক্তির কর্ম বিচার করি, আহ, কর্ম, প্রতিপত্তি, পদমর্যাদা। এছাড়াও শরীরের অংশ যদি আমরা বলি তাহলে আমরা ওখানে শরীরের হাড় ও মাংস আমরা এই 10 নম্বর ঘর থেকে বিচার করি। তারপর আসছে 11 নম্বর ঘর। 11 নম্বর ঘর হচ্ছে আয়ের ঘর, বা মানে ভাগ্যের ঘর। আহ এখানে আহ অর্থ লাভ, তারপর বোন, আত্মীয় স্বজন, এই 11 নম্বর ঘর থেকে আমরা বিচার করি। 12 নম্বর ঘর হচ্ছে ব্যয়ের ঘর। এখানে মানে ব্যক্তির কত আহ, মানে অধঃপতন হবে, এই 12 নম্বর ঘর থেকে আমরা বিচার করতে পারি। এছাড়াও মানে ভোগ, দণ্ড, এছাড়া শরীরের অংশ যদি আমরা বলি তাহলে বাম চক্ষু আমরা এখান থেকে বিচার করি। আহ ছাড়াও 12 নম্বর ঘর থেকে আমরা আর একটা জিনিস বিচার করি, সেটা হচ্ছে দূরদেশ ভ্রমণ। ব্যক্তি দূরদেশ ভ্রমণ করবে কি না সেটা আমরা 12 নম্বর ঘর থেকে বিচার করি। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর কেউ চেষ্টা করবেন কি? উনি কিছু কিছু পয়েন্ট মিস করে গেছেন, সেগুলোকে অ্যাড করতে হতো। উনি খুব সুন্দর করেছেন, খুব দারুণ করেছেন, চেষ্টা করেছেন এবং অনেকটা ভালো। আর কেউ চেষ্টা করবেন? প্রবল বাবু? আমার কথা কি স্পষ্ট যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা যেটা করব এটাও আমাদের দরকার, একই জিনিস, শুধু একটু বুঝে নেওয়া। কারণ আমাদের যখন আমরা পুরোপুরি শিখে যাব, যখন আমাদের কাছে লোক আসবে ছক নিয়ে বিচারের জন্য, তখন এই ধরনের কিছু ছক কিন্তু আমাদের সামনে আসবে। আমরা যে ছকের প্যাটার্নটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের ইস্টের দিকে, মানে বাংলাতেই একমাত্র এই প্যাটার্নটা চলে। সেটা কি প্যাটার্ন? সেটা হচ্ছে এই প্যাটার্নটা ছকের, এই যে প্যাটার্ন দেখছি একদম এরকম ভাবে লাইন টেনে ক্রস করে করা আছে এইভাবে, এই প্যাটার্নটা আমাদের বাংলাতেই চলে। কিন্তু যখন আমরা উত্তর ভারতের দিকে যাব তখন এই যে প্যাটার্ন দেখতে পাচ্ছি এই প্যাটার্নে ছক আসবে। ঠিক রাশির ক্রম যেরকম আমাদের বাংলা ছকে রয়েছে, ঠিক একই রকমভাবে রাশির ক্রম এখানেও একই রকমই থাকবে, পরপর পরপর থাকবে, কিন্তু এর ছকের ধরনটা একটু আলাদা। আর এর বিচার পদ্ধতিটা একই, কিন্তু সিস্টেমটা একটু আলাদা ছক দেখার। বাকি সব কিছুই এক। সেই সিস্টেমটা কীরকম আমি সেটাই দেখাবো আজকে, যে এই রকম ছক আসলে যেন আমরা ঘাবড়ে না যাই, এটা কী ধরনের ছক, কীভাবে বিচার করব।
আচ্ছা, এবার অন্য কেউ আমাকে একটু তত্ত্বগুলো ব্যাখ্যা করুন তো, যে কোন রাশিটা কোন তত্ত্বের মধ্যে পড়ে আর কোন গ্রহটা কোন তত্ত্বের মধ্যে পড়ে। কে পারবে এটা? অর্কদীপ বাবু? বলুন। আমি সব ভুলে গেছি, একটু বোঝান না। আচ্ছা, বোঝাবো। হ্যাঁ। আচ্ছা, বেশ। টোটাল একটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, 12টা রাশি, 360/12, মানে এক একটা 30 ডিগ্রি। এটা শুরু হচ্ছে মেষ থেকে, মানে মেষে যদি কেউ মাথা রাখে পাটা আসবে মীন রাশিতে, মানে একটু মেঘকে যদি কেউ শোয় সেরকম ভাবে আস্তে আস্তে ভাবগুলো এগিয়ে যাবে। আর তত্ত্ব বলতে চারটে: অগ্নিপৃথ্বী বায়ুজল, অগ্নিপৃথ্বী বায়ুজল, অগ্নিপৃথ্বী বায়ুজল, 4 3 12। 5 নাম্বারটা কোথায় গেল তাহলে? আচ্ছা, 5 নাম্বার মানে এটা রাশিগুলোর ক্ষেত্রে বললাম তো। হ্যাঁ, আর টোটাল গ্রহদের তত্ত্ব থাকবে ক্ষেত্রে, তো একটা। সরি, টোটাল তো আমাদের পঞ্চতত্ত্ব, 5 নাম্বার তত্ত্বটা কোথায় গেল? 5 নম্বর তত্ত্বটা হুম। ওটা হারিয়ে গেছে মনে হচ্ছে। হারিয়ে গেল? হারিয়ে গেলে তো হবে না, থাকতে হবে। স্যার বলবো? এই তো সুন্দর, বলুন। আকাশ তত্ত্ব, কারণ এই গ্রহটা আকাশেই আছে, এটা আকাশেই ঘুরছে, সেই জন্য এটা একটা আহ, হ্যাঁ, আকাশেই আছে, ঠিক। তারপর? ওটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা, তাড়াতাড়ি যেতে হবে, এত দেরি করলে হবে না, ছুটতে হবে আচ্ছা। আমার। তারপর কন্টিনিউ। আচ্ছা, তো রাশিগুলো তো বলে দিলাম কোনটা কোন তত্ত্ব। হুম, এবার গ্রহগুলো বলুন। তত্ত্ব বুঝলাম, তত্ত্বের কাজ কি? তত্ত্বর কাজ কি? রেগে যাচ্ছেন নাকি? না না, হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে কেন? ভুলে গেছি বলে। না, ভুল তো জাননি, মনে আছে। বলুন বলুন বলুন, বাকিটা আমি আছি তো, ম্যানেজ করে দেবো। আপনি শুরুটা করুন, আমি তাহলে একটু বলতে পারি। দেখুন, 5টি যে তত্ত্ব রয়েছে, 5টি তত্ত্বই এখানে আছে, কিন্তু ছকের মধ্যে আমরা 4টি তত্ত্বকে পেয়ে থাকি। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 4 তত্ত্বকে আমরা ছকের মধ্যে পাই। সেটাও কিন্তু ক্রম অনুসারে আছে। মেষ যদি অগ্নি হয়, তারপরেই পৃথিবী তত্ত্ব থাকবে, মানে বৃষ। মিথুন হয়ে গেল বায়ু তত্ত্ব, কর্কট হয়ে গেল জল তত্ত্ব। মেষ, বৃষ, মিথুন, কর্কট, পরপর এরা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল হিসেবে পরপর রয়েছে। ঠিক এই রকম একই সার্কেলে আবার সিংহ থেকে শুরু হলো। সেম, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, কমপ্লিট। আবার সেম ভাবে অগ্নিতত্ত্ব ধনুতে চলে গেল, সেখান থেকে রিপিট হচ্ছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, মানে ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশি কমপ্লিট। ঠিক আছে, এইভাবে 4টি তত্ত্ব কভার করে আছে। আর 5 নাম্বার তত্ত্ব মানে আকাশ তত্ত্ব, যেহেতু সমস্ত এই ঘটনাগুলো পুরোটাই তো আকাশে ঘটছে, এই আকাশ তত্ত্বে আলাদা করে কোনো স্থানের প্রয়োজন হয় না, ওর মধ্যেই আকাশ লুকিয়ে আছে। ঠিক আছে। এইবার বিষয় হচ্ছে তত্ত্বদের কাজ। তত্ত্বদের কাজ কি? তত্ত্বদের কাজ খুব সিম্পল ব্যাপার। জলের কাজ কি হয়? ভেজানো। বায়ুর কাজ শুকনো করা। আগুনের কাজ জ্বালানো। এবং পৃথিবীর কাজ কি? ধারণ করা। এই 4 তত্ত্বের কাজ। আর আকাশের কাজ কি? আকাশের কাজ সবাইকে শক্তি যোগানো, সবাইকে আশ্রয় দান করা, আর সবার কাজে সাহায্য করা। এটাই আকাশের কাজ হয়ে থাকে। কেমন? প্রধান কাজ হচ্ছে 5 তত্ত্বের এইগুলো। এর মধ্যেই যেরকম আমরা বাস্তু পড়ছিলাম, বাস্তু সম্পূর্ণ কিন্তু পঞ্চতত্ত্বের উপরেই ডিপেন্ডেন্ট, তাই না? এই জ্যোতিষ অ্যাস্ট্রোলজি এটাও কিন্তু তাই। এটাও সেই পঞ্চতত্ত্বের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। বা এর বাইরে, পঞ্চতত্ত্বের বাইরে কিন্তু কিছুই নেই। ধীরে ধীরে আমরা সেটা জানতে পারবো। এইবার বিষয় হচ্ছে
এক মিনিট, আমি এটা কমপ্লিট করে নিই, আমার জাস্ট হয়ে এসছে, একটু বাকি আছে। ক্যাপ্রিকন। আচ্ছা, তাহলে মকরটা হলো অগ্নিদত্ত, তাই তো? না স্যার, মকর তো অগ্নিতত্ত্ব নয়। না, তাহলে কি? ধনু অগ্নিতত্ত্ব। তাহলে মকর কি হবে? পৃথ্বী। আচ্ছা, মকর রাশির স্বামীকে, অধিপতিকে? মকর রাশির সামনে হচ্ছে শনি। মকর রাশির স্বামী যদি শনি হয়, শনি কোন তত্ত্বের? শনি স্বয়ং কোন তত্ত্ব? বায়ু বায়ু। হ্যাঁ, বায়ু। শনি তো স্বয়ং বায়ু তত্ত্ব। মকর যদি পৃথিবী তত্ত্ব হয়, বায়ুর সঙ্গে তো পৃথিবীর শত্রুতা আছে, কি করে হয়? কি করে হয় এটা? জবাব কার কাছে আছে? জবাব চাই ক্লাস। আমি বুঝতে পারলাম না, হ্যাঁ, প্রশ্নটা আমি বুঝতে পারলাম না, আর একবার বলবেন? প্রশ্নটা হচ্ছে, মকর যদি পৃথিবী তত্ত্ব হয়, মকর রাশির অধিপতি যদি শনি হয়, তাহলে শনি হয়ে গেল বায়ু তত্ত্বের অধিপতি, তাই তো? এবং বায়ু আর পৃথিবীর মধ্যে, এই দুই তত্ত্বের মধ্যে কিন্তু মারাত্মক লেভেলের শত্রুতা ভাব। তাহলে শনি মকরের অধিপতি কি করে হলো? মানে সে কি এখানে কমফর্ট? ওর তো শনিরই ঘর। হ্যাঁ, ওটাই তো প্রশ্ন, যে শনি ঘর হলো কি করে ওটা? মকর রাশিকে অ্যাডজাস্ট করবে আর কুম্ভ রাশিতে কমফর্ট ফিল করবে। মকর রাশিতে অ্যাডজাস্ট করবে, কুম্ভ রাশিতে কমফর্ট ফিল করবে, ব্যাপারটা তা নয়, খানিকটা সেরকমই, আবার বলছি। তার আগে এইটা একবার বুঝে নিই আমরা। এই রকম ছক কিন্তু আমাদের কাছে আসবে, আমরা হামেশাই দেখতে পাবো। কেমন? এটা আমরা নর্থ ইন্ডিয়ার দিকেই বেশি দেখতে পাবো, সাউথ ইন্ডিয়ার দিকে একটা অন্যরকম ছক হয়, সেটা আমি দেখাবো পরে। আগে এই ছকটা বুঝে নিই। এই ছকের ক্ষেত্রে যখনই যারই ছক আমরা দেখব, এখানে কিন্তু লগ্ন কখনো চেঞ্জ হয় না। এই রাশিচক্রটাতে লগ্ন সবসময়, এই যে মেষ রাশি যে ঘরটায় লেখা আছে, এখানেই লগ্ন সবসময় থাকবে। নর্মালি যদি আমরা রাশিচক্র দেখি, তাহলে এটা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এইভাবে রাশিচক্রটা রয়েছে। কিন্তু এই সেম জিনিসটাকে যদি আমি কনভার্ট করি একটা জন্মছকে, তাহলে দেখা গেল সেই জন্মছকে আহ, লগ্নটা আমাদের এই ছকে, বাংলার ছকে কি হয় না, বাংলার ছকে আমরা এই যে পরপর দেহ, ধন, ভ্রাতা, একই বিচার, এখানেও এই ছকে একই বিচার, সেম সেম বিচার। কিন্তু আমরা এই ছকে লগ্নটাকে চেঞ্জেবল পাই। মানে যদি কারোর মকর লগ্ন হয়, তো মকর লগ্ন মানে লগ্ন এইখানে চলে আসবে, তখন এটাকে আমরা 1 নম্বর ঘর ধরি, তাই না? যদি কারোর মেষ লগ্ন হয়, তখন এটা 1 নম্বর ঘর হয়ে যাচ্ছে। কারোর বৃষ লগ্ন, তখন এই ধনের ঘরটা 1 নম্বর ঘর, তখন এখান থেকে দেহ বিচার করব। তখন এখান থেকে গোনা স্টার্ট, এখানে 1 2 3, তখন এখান থেকে হচ্ছে না, কিন্তু এখান থেকে গোনা স্টার্ট করছি আমরা, 1 2 3 4 5, এভাবে গুনে গুনে যাচ্ছি। কিন্তু এই ছকের ক্ষেত্রে জিনিসটা সেরকম হয় না। এই ছকের ক্ষেত্রে জিনিসটা এখান থেকেই শুরু হয়। সেটা বুঝবো কি করে? এবার লগ্নটা কি আছে ওদের, কিন্তু এইখান থেকেই 1 নম্বর ঘর, এটাই 1 নম্বর ঘর, এটাই 10 নম্বর ঘর, এটাই 10 নম্বর ঘর, এটাই 12 নম্বর ঘর, এটাই 7 নম্বর ঘর। এভাবেই বুঝবো কি করে কি লগ্ন এসছে। সাপোজ এই ছকটা আমি একটা দেখছি, এটা মিথুন লগ্নের ছক, তো মিথুন লগ্ন তখন এখানে চলে আসবে। এবার এটা তো মেষ রাশি, বুঝবো কি করে এটা কি? এই জন্য তখন দেখবো যে এই জায়গাতে একটা নাম্বার লেখা থাকবে। কি নাম্বার? না, এটা তো লগ্ন একদম কনফার্ম, লগ্ন এটাই হবে, এই ঘরে লগ্ন লেখা থাকবে। কিন্তু লগ্নটা কোন রাশিতে আছে, সেই রাশির নাম্বারটা এখানে থাকবে। যেমন মিথুন রাশি কত নাম্বার রাশি? মিথুন রাশি হচ্ছে 3 নাম্বার রাশি, তো এই লগ্নের ঘরটাতে 3 নাম্বার লেখা থাকবে। ক্লিয়ার? তো এই 3 নাম্বারটাকে দেখে আমাদের বুঝতে হবে যে এইটা হচ্ছে মিথুন লগ্নের চার্ট। এইবার তাহলে এখানে মিথুন রাশি হয়ে গেল,
এইবার যাচ্ছে মিথুন, কর্কট, সিংহ। তখন সিংহ রাশি এখানে উঠে চলে এসছে, কিন্তু আমরা গুনবো, এভাবে গুনবো 1 2 3 4 5। এবার যদি এখানে গ্রহের অবস্থান দেখা যায়, সাপোজ আমরা দেখলাম যে এই তুলা রাশিতে আমরা এই নর্মাল এখানে তুলা রাশি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এটাকে মেষ ধরলে এই মেষের সাপেক্ষে এখানে তুলা হবে। কিন্তু আমি সাপোজ ধরলাম এই জায়গাতে রবি বসে আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম এখানে রবি বসে আছে। আর এখানে যদি রবি বসে থাকে আমরা কি দেখবো, রবি তুলায় বসে নিচস্থ হয়ে গেছে। কিন্তু না, রবি এখানে তুলায় বসে নেই। বুঝবো কি করে? তখন এখান থেকে গুনতে হবে, এটা মিথুন ছিল, তাহলে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। রবি এখানে 7 নাম্বার ঘরে বসে আছে। কোন রাশিতে? ধনু রাশিতে বসে আছে। ঘরটা কত নাম্বার ঘর? 7 নাম্বার ঘর। বসে আছে কোন রাশিতে? ধনুতে। কিন্তু নর্মালি যখন আমরা রাশিকে দেখবো, যে মেষ রাশিটাই যদি উপরে ধরি, তখন এটা তুলা হয়ে যাবে। তো লগ্ন সাপেক্ষে এই চার্টে, নর্থ ইন্ডিয়ান চার্টে কি হচ্ছে, লগ্ন সাপেক্ষে এরা সম্পূর্ণ রাশিগুলোকেই পাল্টে দিচ্ছে। আর আমরা এই ছকে কি করছি, আমরা সবকিছুকে সেম সেম রেখে লগ্নটাকেই চেঞ্জ করে দিচ্ছি। তফাৎটা এই জায়গাতে, পার্থক্যটা শুধু এখানে। কিন্তু নর্থ ইন্ডিয়ান চার্টটা খুব স্ট্যান্ডার্ড চার্ট, হ্যাঁ, একবার তাকালেই খুব সুন্দরভাবে কেন্দ্র কোণগুলো বোঝা যায়। একদমই তাই। এটা ঠিক কথা, খুব সুন্দরভাবে বোঝা যায়। তো এবার আমরা তাহলে কোন চার্টে পড়বো? আমরা পড়াশোনা কি এই চার্টে করবো নাকি আমাদের বাঙালি চার্টে করবো? সেটা সবাই যেটা বলে দেখুন, তবে ওটা করলে খুব সুন্দর একটা পাওয়া যায় আর কি, এটাই ব্যাপার। আর যেটা আমাদের চলে ওটাতেই করুন। যেটা আমাদের চলে। দেখুন, আমাদেরকে দুটোই শিখতে হবে, আমরা দুটোই করব, ঠিক আছে? কারণ এই যে চার্টটা রয়েছে, এই চার্টটা সত্যি স্ট্যান্ডার্ড চার্ট। এবং আমরা যদি একটু পিছনে ফিরে যাই, মানে প্রাচীনকাল থেকে যদি দেখি, তো একদম প্রথম থেকে আদি সময় থেকে কিন্তু এই চার্টটাই হয়ে আসছে। কেন বলছি? এই চার্টে না অনেকগুলো পজিটিভ পয়েন্ট আছে। কীরকম? হ্যাঁ, একটু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় যে এই লগ্নটা কত নাম্বারে আছে। এই নাম্বারটা জাস্ট দেখা, আর কিছু দেখার নেই। কিন্তু এখানে নাম্বারটা একবার দেখে নিলে আমরা রাশিতে এমনি ক্যালকুলেশন করতেই পারবো, ঠিক আছে? আর এর মধ্যে যেমন ধরুন 1 নাম্বার ঘর এটাই ফাইনাল, এটা 1 নাম্বার ঘর হচ্ছেই, এ নিয়ে কোনো সংশয় নেই। তো সেই সাপেক্ষে এইভাবেই 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এভাবেই ছক কিন্তু ঘুরবে। এখানে ক্যালকুলেশনটা কি করতে হয় না, লগ্নটা কোন রাশিতে পড়েছে আর কোন রাশিটা কোন ঘরে গিয়ে বসে আছে, ব্যাস এইটুকু ক্যালকুলেশন এক্সট্রা লাগে, আর কিছুই লাগে না। কিন্তু আমাদের চার্টে কি হয়, আমাদের চার্টে সবটাই সেম থাকে, কোনো কিছুর চেঞ্জ নেই লগ্ন ছাড়া। শুধু লগ্ন চেঞ্জ হয়ে যায়। সাপোজ আমি ধরলাম যে আমার লগ্নটা চলে এসছে এই ঘরে, এখানে চলে এসছে লগ্ন, এটা আমার লগ্নের ঘর। তাহলে আমি এটা দেখা মাত্রই বুঝে যাব যে এটা কোন রাশি, না কর্কট রাশি। তাহলে আমার লগ্নটা কোন রাশিতে আছে, না কর্কট রাশিতে লগ্ন আছে, মিটে গেল ঝামেলা। কিন্তু এই লগ্নকেই যখন আমি এই ঘরে চেক করবো, তখন কি দেখবো, তখন লগ্ন তো এই ঘরেই থাকবে, শুধুমাত্র এই 3-এর জায়গায় এখানে লেখা থাকবে কি না, এখানে লেখা থাকবে 4। এই 4টাকে দেখে আমার বুঝতে হবে এটা কি রাশি। এইটুকুই তফাৎ, আর কিছু না। আপনারা বুঝতে পারছেন তো জিনিসটা, মানে তফাৎটা কোন জায়গায় রয়েছে, পার্থক্যটা কি? আমি দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? নো ইন্টারনেট কেন? Disconnect হোক। Oh shit, damn it. No issue. আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আপনারা কতটা শুনেছেন?
আমার কথা স্পষ্ট আসছে সবার কাছে? হ্যাঁ, আসছে। হ্যাঁ, আপনি বলতে শুরু করলে কেন কেটে গেল? লাস্ট কি বললাম? আমি অনেকটা বলে দিয়েছি, আমি তারপর দেখছি আমি ক্লাসে নেই। রিপ্লাই করছেন যে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? রিপ্লাই করেছিলেন যে যখন শোনা যাচ্ছিল না তখন বলেছিলাম যে শোনা যাচ্ছে না, আপনি সেটা শুনতে পাননি। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি আবার রিপিট করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এখানে এই যে সাপোজ আমি যদি এই বাঙালি চার্টে ধরি আমার লগ্নটা কোথায় আছে, তো এটাকে দেখে আমাকে লগ্ন খুঁজতে হবে যে এই রাশিগুলোর মধ্যে 12টা ঘরের মধ্যে লগ্নটা কোথায় পড়েছে। দেখলাম লগ্নটা পড়েছে এই ঘরে, তো এটা কিসের ঘর? এটা কর্কট রাশির ঘর, তাই না? যেটা মেষ হয়, মেষ বৃষ মিথুন কর্কট। কারণ বাঙালি চার্টে আমাদের কোনো রাশির কোনো পরিবর্তন হয় না, রাশি যেখানে আছে সেখানে সে ফিক্সড থাকে, শুধুমাত্র লগ্নটা পরিবর্তন হয়, লগ্নটা ঘোরে। কেমন? তো লগ্নটা গিয়ে টুক করে বসে পড়লো কর্কটে, তাহলে এখান থেকে আমার গণনা স্টার্ট হলো 1 2 3 4 5 6 এভাবে আমি গুনতে গুনতে যাচ্ছি। তো সেই সাপেক্ষে এই যে দেহ ধন ভাতা লেখা আছে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তখন এই লগ্নের ঘরে কর্কটের ঘরে দেহ চলে আসবে, পুত্র যেখানে লেখা আছে 5 নম্বর ঘর হিসেবে এই জায়গায় ধন চলে আসবে, হ্যাঁ 3 নম্বর ঘর শত্রু লেখা আছে এখানে ভ্রাতা চলে আসবে, এইভাবে এটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে লগ্ন সাপেক্ষে। কিন্তু নর্থ ইন্ডিয়ান চার্টে কি হয়? কিছুই হয় না। সেম উদাহরণ নিলে লগ্ন কিন্তু আমার এখানে ফিক্সড, শুধুমাত্র আমাকে এখানে এটা দেখতে হয় যে লগ্নের যে ঘর, লগ্ন যে ঘরটায় বসে আছে সেটা কত নাম্বার ঘর, সেই নাম্বারটা এখানে 4, 4 নাম্বার মানে কোন রাশি? 4 নাম্বার মানে কর্কট রাশি। 1 নম্বরে মেষ, 2 নম্বরে বৃষ, 3 নম্বরে মিথুন, 4 নম্বরে কর্কট, 5 নম্বরে সিংহ, 6 নম্বরে কন্যা, 7 নম্বরে তুলা, 8 নম্বরে বৃশ্চিক, 9 নম্বরে ধনু, 10 নম্বরে মকর, 11তে কুম্ভ, 12তে মীন। এইরকম রাশির একটা নাম্বার রয়েছে। তো এই রাশির নাম্বারগুলো দিয়ে আমাকে বুঝতে হবে যে লগ্নটা আমার কোন ঘরে আছে। এখানে 1 থাকতে পারে, 1 মানে মেষ রাশিতে লগ্ন আছে, 2 মানে বৃষে লগ্ন, 3 মানে মিথুনে লগ্ন, 4 মানে কর্কটে। এই রকম ভাবে এই নাম্বারটা দেখে আমায় বুঝে নিতে হবে লগ্নটা কোন রাশিতে বসে আছে। যখন এটা পেয়ে গেলাম তখন আমার কাছে সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেল। এবার গ্রহগুলো থাকে কি পরপর লেখা থাকে, গ্রহগুলো আর সেরকমভাবে ডিস্টার্ব কিছু করে না। কারণ দ্বিতীয় রবি রয়েছে বা বুধ রয়েছে, সে দ্বিতীয় বুধ চলে আসলো, তৃতীয় শুক্র চলে আসলো, গ্রহদের অবস্থান যার যেরকম থাকে পরপর পরপর সেভাবেই অবস্থান দেখা যায়। ব্যাস এইটুকুই মাত্র তফাৎ। ওর লগ্নটা চেঞ্জ হয়, রাশি সেম থাকে, আর এর লগ্ন সেম থাকে, রাশিগুলো সব চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা এটা, এইটুকুই তফাৎ দুটোর মধ্যে। ক্লিয়ার? এবার শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। তো এই হচ্ছে বিষয়। তো আমরা মাঝে মধ্যে নর্থ ইন্ডিয়ান চার্ট নিয়েও পড়াশোনা করব, কারণ এখন বহু বাঙালি জ্যোতিষীও আছে যারা আমাদের এই চলমান যে পদ্ধতি, এই বাঙালি যে ধাঁচ ছক তৈরি করার, অনেকে এই ধাঁচে কাজ করে না। অনেকে আমি নিজেও দেখেছি, কয়েকটা জিনিস আমার কাছে এসেছিল, তারা ছকটা তো বানিয়ে নেয় আমাদের মতোই, মানে এই নর্থ ইন্ডিয়ার মতন ছকটা বানিয়ে নেয় ঠিক এই রকম। বলছি স্যার এটা কি কি ওই কে এস কৃষ্ণমূর্তির মডেল বলে? কিসের মডেল? কৃষ্ণমূর্তি জ্যোতিষ নাকি না বলে না 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 একটা? না। কৃষ্ণমূর্তি আলাদা জিনিস, ওটা কেপি সিস্টেম, ওটা আমরা ধীরে ধীরে পড়বো, ওটা আমাদের সিলেবাসে আছে, ওটা আলাদা জিনিস। এটা হচ্ছে আহ, ধারা, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ধারা থাকে না, আমাদের বাঙালি ধারা আলাদা, মানে এরকম আমাদের ক্রস করে করে যে ধারাটা আমাদের আছে এটা হচ্ছে আমাদের বাঙালিয়ানা, মানে বাঙালিদের একটা ধারা। আর এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ানদের, তবে এটাই কিন্তু স্ট্যান্ডার্ড, মানে এটাই প্রাচীনকাল থেকে আছে, আর এটা আমাদের পরে এসছে। আমরা যেটা ইউজ করি এখন এটা অনেক পরে এসছে, মানে সিস্টেমটা আর কি, বিচারের সিস্টেমটা। আর এই সিস্টেমটা বহু আগে থেকে চলে আসছে, বহু আগে থেকে। এই জন্যই সিস্টেমটা দেখানোটা প্রয়োজন, আর এই সিস্টেমটা জানারও প্রয়োজন আছে। আমি এই জন্যই এটা করলাম। নর্মালি কি হয় এখন যারা করছে, যে সমস্ত জ্যোতিষীগুলো এই মুহূর্তে রয়েছে, তারা কি করে, এই একটা ছক বানিয়ে নিল, এইরকম সেম ছক রাখে তারা, সেম ছক রেখে সিস্টেমটা কিন্তু বাঙালির মতোই রেখেছে। সাপোজ ধরলাম কারণ কর্কট লগ্ন, তো তারা কি করলো এখানে ডিরেক্ট কর্কট লগ্ন লিখে দিল, মানে কর্কট রাশি এটা, তো এখানে লগ্ন লিখেই দিল। এইবার লেখার পর যেখানে যে যে গ্রহের অবস্থান সেখানে সেই সেই গ্রহ অবস্থান করে দিল। মানে ওরা জাস্ট এই ছকের যে ধাঁচটা এটাকে রাখার জন্য এই সিস্টেমে কাজ করে,
কিন্তু মেনলি এই শখের ধাঁচকে রাখতে গেলে এই সিস্টেমে কাজ করলে হবে না, আমাকে লগ্ন এখানেই লিখতে হবে। লগ্নের সঙ্গে সঙ্গে লগ্নটা যে ঘরে পড়বে সেই ঘরের নাম্বারটা আমাকে লিখতে হবে। এটা মূল সিস্টেম, প্রধান ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু অনেকে অনেকের সুবিধা মতন এইরকমভাবে কাজ করে। এতগুলো কথা বলা বা শেখানোর উদ্দেশ্য একটাই, যাতে পরবর্তীকালে এই ধরনের কোনো ছক আপনাদের সামনে এসে পড়লে যেন ঘাবড়ে না যান বা চিন্তিত না হন, যেন সেগুলো আপনাদের কাছে ক্লিয়ার থাকে, বুঝতে পারেন। ব্যাপারটা এটা, এইরকম ছক আপনাদের কাছে 100% আসবেই আসবে। সবটাই যে আমাদের বাঙালি সিস্টেমের মধ্যেই আসবে এমনটা নয়, মানে 100টার মধ্যে অন্তত পক্ষে 20টা তো এরকম ছক আসবেই। আপনাকে এইরকম চারটাই তাকে বানিয়ে দিতে হবে। তারা আবার এই চারটাই বোঝে, যারা নন বেঙ্গলি আছে তারা এই চারটাই বোঝে, তারা কিন্তু আমাদের বাঙালির যে চার্ট সিস্টেম সেটা বোঝেই না। তো আমাদেরকে দুটো সিস্টেমে জেনে রাখতে হবে ভালো রকম ভাবে, কেমন? তো এই হচ্ছে ব্যাপার। এইবার এটা বুঝে গেছেন তো? তাহলে নেক্সট আমরা এগোবো। আচ্ছা, বলছে এই বিভিন্ন রাশির যে সিম্বল গুলো আছে ওইগুলো নিয়ে একটু বললে ভালো হতো। সিম্বল 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 নিয়ে তো ক্লাস মানে হয়েই মেষ, মানে ভেড়া, এরকম। সিম্বল নিয়ে আপনি বোধহয় প্রথমে রেকর্ডিংগুলো দেখে নিন না। আমি খুব শর্টকাটে বলে বেরিয়েছি, আমাকে নতুন সিলেবাসে ঢুকতে হবে, ঠিক আছে? একটু কোঅপারেট করতে হবে। আর যদি তাও বুঝতে অসুবিধা তাহলে আপনাকে একটু কষ্ট করে পুরানো রেকর্ডিংগুলো দেখতে হবে, পরে এই ব্যাচেরই প্রথম দিকে যে ক্লাসগুলো আমরা হয়ে গেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হুম, দেখুন বিষয়টা হচ্ছে, এই যে রাশিচক্র আছে না 360 ডিগ্রি, এই যে রাশিচক্রটা রয়েছে, এটা আসলে আসে কোথায়, কোন জায়গাতে অবস্থান করছে এরা? এরা রয়েছে মহান আকাশগঙ্গাতে। আকাশগঙ্গায় ঠিক এই জায়গাটাতে এই সৌরমণ্ডলটা রয়েছে। আমরা বলি সূর্য স্থির, সূর্য কিন্তু স্থির না, সূর্য পরিক্রমা করছে এই আকাশগঙ্গাকে। এইখানে হচ্ছে মূল কেন্দ্র, সূর্যের লক্ষ্যে মূল কেন্দ্রে পৌঁছানো। সূর্য কিন্তু প্রচণ্ড গতিতে ছুটছে এই মূল কেন্দ্রে পৌঁছানোর জন্যই। আর সেই সূর্যকে প্রদক্ষিণ করতে 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 বাকি গ্রহরাও ছুটছে। আবার যখন সূর্য মূল কেন্দ্রে পৌঁছাচ্ছে তখন এখান থেকে আবার তার যাত্রা শুরু হচ্ছে, এইদিকে এসে পিছিয়ে আসছে, কারণ এই জায়গাটা, এই সিস্টেমটা এরকম, মানে এর কোথাও শেষ নেই, কোথাও শুরু নেই। বিষয়টা হচ্ছে এরকম। তো যখন এই রাশিচক্রটাকে ভাঙা হলো, অর্থাৎ এই যে গোল গোল করে ঘুরছে 360 ডিগ্রি ঘুরছে যে ব্যাপারটা, মহাকাশের যে মন্দাকিনীর যে অবয়বটা আমরা দেখলাম, এটাকে কি করা হলো না, এটাকে 12টা ভাগে ভাগ করা হলো। যেহেতু এটা পুরোপুরি গোল নয়, কোথাও না কোথাও ডিম্বাকৃতি একটু চ্যাপ্টা টাইপের হয়ে আছে, পুরোপুরি গোল তো নয়। তো যখন পুরোপুরি জিনিসটা গোল নয়, কিন্তু তাকে যখন আমি একদম পার্টিকুলার সমান ভাগে ভাগ করছি, তাহলে সেই ভাগগুলো প্রত্যেকটা নিশ্চয়ই সেম আকৃতি আসবে না। তো এটা ঠিক তেমনি, যখন এই 12টা ভাগে প্রত্যেকটা জায়গাকে আমরা একটা একটা করে ভাগ করছি, তখন প্রথমটা নাম আসলো মেষ। মেষ কেন আসলো? মেষ আসার কারণ হচ্ছে খানিকটা তার ক্যারেক্টারের জন্য। কারণ মেষরা একটু অ্যাগ্রেসিভ টাইপের হয়, তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড উদ্যমী হয়ে থাকে এরা, কেমন? কিন্তু এই আকৃতিটা এইরকম হলো কেন? আকৃতিটা এরকম হওয়ার পিছনে, যখন এই রাশির জায়গাটাকে আমরা কেটে ভাগ করলাম, প্রথম 30 ডিগ্রি বের করলাম, তখন সেই প্রথম 30 ডিগ্রিটাকে দেখতেই হয়েছে মেষের মতো, তার আকৃতিটা দেখতেই এই রকম ধরনের। হ্যাঁ, পুরোপুরি এরকম নয়, চার পাওয়ালা, এরকম শিং বেঁকানো, এটা তো আমরা সুন্দর করে ডিজাইন করে যদি দেখতে ভালো লাগে সেই জন্য বানিয়েছি। তো এরকম অ্যাকচুয়ালি না, তার আকৃতি একটু অন্যরকম। তো তাকে দেখতে মেষের মতন হয়ে যায়, এই কারণে তার নাম দেওয়া হয় মেষ। ঠিক এইভাবেই প্রত্যেকটা জায়গায় তাই হয়েছে। দ্বিতীয় রাশিটাকে বৃষ বলা হয়। কেন বৃষ বলা হয়? কারণ দ্বিতীয় যে ভাগটা আসে সেই ভাগটাকে দেখতেই বৃষের মতন, তার আকৃতিটাই ষাঁড়ের মতন, তাই তার নাম হচ্ছে ষাঁড়। আর বৃষ কেন নাম দেওয়া হলো না, তার শুধুমাত্র আকৃতি বা প্রকৃতি নয়, তার চরিত্রটাও সেই রকম। বৃষের যেরকম চরিত্র হয়, একগুঁয়েমি বলা বলা যাক, বা প্রচণ্ড রাগী স্বভাবের, একবার রেগে গেলে একবার গুঁতিয়ে দিলে পরে সব শেষ করে দেবে, এই যে একটা ক্যারেক্টার বৃষের মধ্যে, এই ক্যারেক্টারটা তার মধ্যে বর্তায়। এই কারণের জন্য যখনই ভাগ করা হয় প্রত্যেকটা রাশিকে 30 ডিগ্রি করে একদম সমান মাপে, তখন প্রত্যেকটা আকৃতি সমান আসেনি, প্রত্যেকটা আকৃতির ভিন্ন ভিন্ন রূপ আমরা পেয়েছিলাম। সেই ভিন্ন ভিন্ন রূপের কারণে ভিন্ন ভিন্ন নাম, আর সেগুলো এসেছিল এই রকম ক্যারেক্টার বা এই রকম আকৃতি নিয়েই, আচ্ছা এরকম স্যার, পশু আকৃতি। বলছে রাশির ভাগ থেকে নক্ষত্রের যে
সজ্জা সেই অনুযায়ী তো হয়। হ্যাঁ, নক্ষত্র অনুযায়ী হয় অবশ্যই, সেটা এখনই বুঝতে পারবেন না, আমি এখনই জন্য নক্ষত্র চ্যাপ্টার রাখিনি আপনাদের। এই শুধু এটা একটা কাহিনী হিসেবে ধরুন, আমি আমি যেটা এই মুহূর্তে না, বলছি। আমি বলতে চাইছি এই যে আপনি বলছেন মেষ, বৃষ, কন্যার যে আকৃতিগুলো, হুম অ্যাকচুয়ালি এই সময়তে মানে এক একটা সময়ে যখন মানুষ জন্মায় তখন আকাশে যে নক্ষত্রগুলো উদয় হয় তাদেরকে একটা কাল্পনিক, তাদেরকে যেটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করা যায়, হুম তাহলে তাদের আকৃতিটা মেষের মতো, বৃষর মতো, কর্কটের মতো এরকম দাঁড়াবে, এবং হুম সেই জন্যে ওদেরকে ওই রাশি, এরকম কি ব্যাপারটা? ব্যাপারটা এরকমই, তবে পুরোটা এরকম না। পুরোটা এরকম না, ওটা আমি পরে বলছি, কারণ নক্ষত্রগুলো কি সেটাকে জানতে হবে। এই যে 27টি নক্ষত্র আছে, অ্যাকচুয়াল নক্ষত্র কিন্তু 27টি নয়, কয়েক হাজার নক্ষত্র আছে, তার মধ্যে আমরা 28টিকে 27টিকে বেছে নিয়েছি মাত্র। এবং এই 27টিকেই কেন নেওয়া হলো তারও ব্যাখ্যা আছে, এটা তারও মনে কারণ আছে। হয় যে, এটা মনে হয় বোধহয় পৃথিবীর ওপরে যে টানটা এই 27টা নক্ষত্রই বেশি, বাকিগুলো তো অনেক দূরে, তাদের প্রভাবটা পৃথিবীর ওপরে খুব কম, তাদের মাধ্যাকর্ষণ শক্তি, এই তাদের যে মানে যে চুম্বকীয় ক্ষেত্র সেটা পৃথিবী অব্দি এসে পৌঁছায় না, বা খুব ক্ষীণ পৌঁছায়, তাই ওদেরকে ধরা হয়নি, এরকম কি? ব্যাপারটা হচ্ছে এরকম নয়, বিষয়টা হচ্ছে খুব সহজভাবে এবং ছোট্ট করে বলতে গেলে, ব্যাখ্যা যাচ্ছে না, খুব ছোট্ট করে বলতে গেলে, গ্রহরা যেরকম ঘুরছে, ইলেকট্রন প্রোটনগুলো যেরকম ভাবে ঘুরছে, যেরকম মহাকাশে অবস্থান করে আছে, ঠিক সেভাবে প্রত্যেকটা নক্ষত্র কিন্তু এইভাবে অবস্থান করে আছে। এবং পৃথিবী যে এই যে এত গতিবেগে ঘুরছে, পৃথিবীর গতিবেগ কিন্তু কম বেশি হয়, সবসময় যে একই স্পিডে ঘুরছে এমনটা নয়। পৃথিবীর গতিবেগের এই যে তারতম্য, এই তারতম্যটা আছে বলেই কিন্তু আমাদের এখানে কখনো দিন ছোট দিন বড় যে ব্যাপারটা চলে আসে, তিথি কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, এই ব্যাপারটা চলে আসছে, এটা পৃথিবীর গতিবেগের জন্যই হয়। কেন হয় সেটা আমরা যখন এই বিষয়ে পড়বো, আর 2-3টে ক্লাসের পর সিলেবাসে আছে, তখন আমরা জিনিসটা পুরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো নক্ষত্রগুলো কিন্তু সেভাবেই রয়েছে। পৃথিবী এক একটা সময় আছে, পৃথিবী এক একটা সময়ে এক একটা নক্ষত্রের উপরে গিয়ে অবস্থান করছে। তো যখন এই পৃথিবী একটা নক্ষত্রের উপরে গিয়ে অবস্থান করছে এবং পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র ঘুরছে, তো যখন পৃথিবী একটা নক্ষত্রের উপর আছে, তখন যেহেতু চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তো সেই সময় চন্দ্র কিন্তু কোনো না কোনো নক্ষত্রের উপরে কি অবস্থান করবে। সেই সময় যে যারা জাতক বা জাতিকা যারা জন্মালো, তাদের সেই নক্ষত্রটি হলো ওই 27টি নক্ষত্রের মধ্যে। এবার ওই 27টি নক্ষত্রের সাইজটা খুব বড় বড়। ওই 27টিকে নেওয়ার কারণ হচ্ছে ওদের আকৃতি প্রকৃতি তো রয়েছে, সেটা আমরা আলোচনা করব যে এক একটা নক্ষত্রকে দেখতে কেমন, তারা কি কি বিষয়কে ইন্ডিকেট করে, তাদের গুণ কি রকম, তাদের তত্ত্ব কি, এগুলো ব্যাপার আছে, এগুলো আমরা ডিসকাস করব। তো সেই নক্ষত্র অনুযায়ী ব্যক্তির স্বভাব থেকে শুরু করে তার চরিত্র সমস্ত কিছু তৈরি হয়, সেটা তো পরের ব্যাপার। কিন্তু মূল বিষয়টা হচ্ছে পৃথিবী ঘুরতে ঘুরতে একটি নক্ষত্রের উপরে গিয়ে পৌঁছালো এবং চন্দ্র ক্রমাগত পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। ঠিক ওই মুহূর্তে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, তার নক্ষত্র, তার রাশি কি হবে না, চন্দ্র ওই সময়ে যে রাশিতে যে নক্ষত্রে অবস্থান করছে, তখন সেই জাতকের সেই রাশি আর সেই নক্ষত্র হয়। কেমন? ঠিক একটা রাশিতে 3টে নক্ষত্র থাকে। এই যে 30 ডিগ্রি করে একটা রাশি রয়েছে, এই 30 ডিগ্রি করে রাশির মধ্যে 3টে করে নক্ষত্র অবস্থান করে। ভালো করে বুঝবেন এটা। 3টে করে নক্ষত্র যখন একটা রাশিতে অবস্থান করছে, তখন পৃথিবী একটা রাশিতে গেছে বা একটা নক্ষত্রে গেছে, হোয়াট এভার, সেই সময় চন্দ্র কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এবং পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে চন্দ্র কোনো না কোনো রাশিতে প্রবেশ করেছে, প্রবেশ তো করতেই হবে। তাই কোনো না কোনো রাশিতে যখন প্রবেশ করেছে, তাহলে সেই রাশির মধ্যে থাকা যে 3টে নক্ষত্র আছে, সেই বাচ্চা যখন জন্মাচ্ছে তখন ওই 3টের মধ্যে কোনো না কোনো একটা এসে অবশ্যই থাকবে চন্দ্র সেই সময়, সেটাই হয়ে যায় সেই জাতক বা জাতিকার নক্ষত্র। আর যে রাশিতে অবস্থান করছে সেটাই হয়ে যায় তার রাশি। এটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু চাপ নেই, বিষয়টা আমাদের আছে, সিলেবাস আছে, আমরা ক্লিয়ার করবো জিনিসটা। আমরা জিনিসটাকে শুধুমাত্র জ্যোতিষের মতন করে পড়বো না, এটাকেই পুরো বিজ্ঞানের মতন করে পড়বো, সায়েন্সের মতন করে পড়বো। নচেত আমরা ওই জ্যোতিষীদের মান সম্মান এখন কি রকম, ভণ্ড বলি আমরা, অনেকেই আছে যারা ভণ্ড বলে উড়িয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের সিলেবাসে যেহেতু আমরা জ্যোতিষের সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোনমিটাকেও রেখেছি, তো সুতরাং আমাদেরকে সবটা মিলিয়ে মিশিয়েই পড়তে হবে।
এবং বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখেই পড়তে হবে। আমরা এখনো পর্যন্ত একটা অংশ সমাজে রয়েছে যারা বলি যে বিজ্ঞানের আধ্যাত্মিকতা এক নয়। এটা ভুল কথা। আধ্যাত্মিকতার মধ্যে যে লেভেলে বৈজ্ঞানিক যুক্তি আছে সেটা বর্তমান বিজ্ঞানের মধ্যেও নেই। আমাদের ঋষিমুনিরা যে সমস্ত জিনিস আবিষ্কার করে গেছেন বহু লক্ষ বছর আগে, সেগুলোর হদিশ পর্যন্ত বর্তমান বিজ্ঞান দিতে পারেনি, কিন্তু সেগুলোর অস্তিত্ব আছে। সূর্যের এই যে গতিবেগ, সূর্য যে ছোটে, আমরা প্রথমে পড়লাম যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, কিন্তু আমাদের যজুর্বেদে বহু আগে থেকে লেখা আছে যে সূর্য স্থির না, সূর্য ঘোরে, সূর্য প্রদক্ষিণ করে। আজকে সেটা কিছু বছর আগে গিয়ে প্রমাণ করছে বিজ্ঞান, নাসা প্রমাণ করলো হ্যাঁ সূর্য স্থির না, সূর্য ঘোরে। তো সেটা আমাদের কোন লেভেলে সায়েন্স রয়েছে, তো আমাদের সেই লেভেলে গিয়ে পড়তে হবে। যেমন ধরুন সাপোজ একটা প্রশ্ন হাতে একটা হোম টাস্ক আপনাদের দিয়ে দিই, আমরা বলি 30 মাস, আদৌ কি 30 মাস হয়? আছে উত্তর কারোর কাছে? 30 যদি মাস হয়, 12 × 30 করলে কতদিন হয়? 360, 360। আমরা বলি বছর কতদিনে হয়? 365, 365। বাকি 5 দিন কোত্থেকে আসলো? একটু ভাগ করে দেওয়া যায়, 30, 31, 30, 31। কেন হলো 30, 31? এইখানে তো সমস্যা। মাস যখন 30 হয় তো 30 তো সেম হওয়া উচিত, 31 কেন যাবে? 88 বা কেন নামবে? এটাই প্রবলেম। আমরা যদি প্রাচীন ইতিহাস পড়ি, আমাদের মাস কিন্তু 12টা কখনোই ছিল না। যদি প্রাচীনে যাই একটুখানি অদ্ভুত লাগবে, আমরা 12 মাসে 1 বছর বলি, আসলে কিন্তু 12 মাসে 1 বছর হতো না প্রাচীনকালে। এই যে আমরা একটা কথা বলি না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, কথাটা কোত্থেকে এসছে? এটা চান্দ্র মাস থেকে, হুম? চান্দ্র মাস যেটা বলে 28 ওটা দিনে, তো সেটা। আলাদা ব্যাপার, চান্দ্রমাস সৌরমাস ওটা আলাদা ব্যাপার, ওটা আলাদা ব্যাখ্যা আছে। আচ্ছা। এই যে আমরা বলি না 12 মাসে 1 বছর, অ্যাকচুয়ালি কিন্তু 12 মাসে 1 বছর নয়। 12 মাসে 1 বছরের যে ব্যাপারটা, এটা কিন্তু গ্রিগোরিয়ান ক্যালেন্ডার থেকে এসছে। আমাদের সিস্টেম কিন্তু এটা না। আমাদের এটা পুরোপুরি তিথিভিত্তিক ছিল। আর আমাদের পালন করা হতো 13টা মাস। আর প্রত্যেকটা মাসের ভাগ সেই সময় করা হয়েছিল 28 দিন করে। এবার হিসেব করে দেখুন 28 × 13 কতদিন হয়? 264। 364। আর 28 দিনে চান্দ্র মাস হয় স্যার, হ্যাঁ 28 দিনেই তো চান্দ্র মাস ধরা হয় আমাদের, মানে প্রাচীনকালে 28, যদি ধরা হতো আর কি, সেটা। হ্যাঁ 28 দিনে চান্দ্রমাস ধরা হয়, ঠিক কথাই। আমাদের তো সমস্ত হুম। ক্যালকুলেশন চন্দ্রকে ধরেই। হ্যাঁ, একটা তিথি থেকে আরেকটা তিথি। হ্যাঁ, আর নক্ষত্র 27টা। তো এই পুরো সাইকেল সিস্টেম 27টা। এবার যেহেতু এই একটা দিন 364 হচ্ছে, কিন্তু আমরা 365 মনে করি। কেন মনে করি? না পৃথিবীর আপেক্ষিক গতির জন্য। পৃথিবী কখনো খুব গতিবেগে ছোটে, কখনো একটু ধীর হয়। এই যে টানা একটা বছর ধরে কখনো গতিবেগ বাড়ছে, কখনো ধীর হচ্ছে, এই যে 12, যে ব্যাপারটা, এই টাইমটাকে মেক আপ করার জন্য একটা দিন এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয়। ব্যাপারটা এটাই 365-তে আসে জিনিসটা। আর চন্দ্রেরও যেরকম তিথি 12 হয়, চন্দ্রেরও যে তিথি 12 জন্য আমরা 27 ধরতে পারি না, 28 ধরতে হয়, একটা দিন এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয় একই সিস্টেমে। এই জন্য সেটা ছিল 28টা দিন হতো, 28 দিনে 1 মাস হতো, আর 13টা মাস ছিল। আমরা পেতাম টোটাল 364 দিন, যেটা বর্তমান আমরা এখন বুঝি না। আমাদেরকে এটা পুরোপুরি আড়ালে রাখা হয়েছে, গোপনে রাখা হয়েছে এই সায়েন্সটা সম্বন্ধে। এখন সমস্ত টেলিকম কোম্পানিগুলো বা যত কোম্পানি বা বিজনেসম্যান যারা আছে, তারা কিন্তু প্রত্যেকে 28 দিনে মাস করে, কেউ 30 দিনে ধরে না। কেন? আগে তো 30 দিনই হতো, তারপরে কেন 28 দিনে আসলো? কখনো ভেবে দেখেছেন 28-এ কেন নিয়ে আসা হয়েছে? আমাদেরকে অনেক রকম যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। 28 দিনে নিয়ে এসে ওরা পুরো একটা মাসকে এক্সট্রা পাচ্ছে কাজের জন্য, প্রফিটের জন্য। আমরা জানছি 12 মাসে কাজ হচ্ছে, কিন্তু ওদের হিসাবে ওটা 13 মাসে যাচ্ছে। সেটা কিন্তু পেপার ওয়ার্কে 12 মাসই দেখাচ্ছে পুরো জিনিসটা, কিন্তু একটা মাসের প্রফিট এক্সট্রা উঠে আসছে, পুরো এক্সট্রা উঠে আসছে, যেখান থেকে পুরো দুনিয়া চলছে যে সিস্টেমে, কিন্তু সেই সিস্টেম সম্বন্ধে আমরা অবগত নই। এইটা আমাদের প্রাচীন সিস্টেম ছিল, 13টা মাস, তার সঙ্গে সঙ্গে 28 করে দিন হতো। শুনতে অবাক লাগবে, এরকম বহু তথ্য আছে প্রাচীন, অনেক রকম। আমাদের যেহেতু রিসার্চ চলে এই সমস্ত বিষয়ের ওপর, তো মাঝে মধ্যে এরকম ধাক্কা খাবেন অল্প অল্প জায়গায়।
যাকে তো রাশির সিম্বলগুলো মোটামুটি বোঝা গেল যে কেন এরকম এই ধরনের নাম বা এরকম সিম্বল দেওয়া হয়, একটা আন্দাজ তৈরি হয়েছে। এটা এই প্রশ্ন কে করেছিল? আমি জিজ্ঞাসা করেছিলাম, হুম, মোটামুটি বুঝতে পেরেছেন তো? যদি একটু বলতে আর কি। আপনি ওই হ্যাঁ, আর একটা কথা বলুন যে আমরা যে পদ্ধতি ধরে এগোচ্ছি সেই পদ্ধতিটার নাম কি? যে পদ্ধতিতে এগোচ্ছি মানে বুঝলাম না। মানে জ্যোতিষটা ধরুন পরাশরের আছে, ভৃগুর আছে, হ্যাঁ বা জৈমিনীর আছে। তো হ্যাঁ, আমরা যেটা শিখছি সেটা কি না পদ্ধতি? আমরা এখানে পার্টিকুলার কোনো ঋষির পদ্ধতিতে যাচ্ছি না, আমরা এখানে যেটা, হ্যাঁ যাচ্ছি না বলা ভুল, যাচ্ছি আমরা মেনলি পরাশরকেই ফলো করব। মানে আমাদের সিলেবাসটা যে আধারে আচ্ছা, তৈরি হয়েছে মেনলি পরাশরের আধারেই তৈরি হয়েছে, ঠিক আছে? তো এটার সঙ্গে সঙ্গে আমরা এখানে বৈদিক তো পড়ছি, বৈদিক যতটুকু আমরা পড়বো সেটা পরাশরের আধারে। তারপর কেপি আছে, নারী আছে। আচ্ছা। আর বৈদিকের মধ্যে শুধুমাত্র পরাশর যে আছে এমনটাও নয়, পরাশরের সঙ্গে আমরা বশিষ্ঠ এবং জৈমিনীকেও খানিকটা রেখেছি, খুব একটা বেশি জায়গাতে নেই। আর কারণ যদি আপনি কখনো দুটো বই পড়েন, ভৃগু আর পরাশর, এই দুজনের যদি বৈদিক বিচারটা পড়া যায় তো দুজনের মধ্যে দেখতে পাবেন যে প্রচুর জায়গায় মতভেদ আছে, প্রচুর জায়গায়। আর এমনিতে আমাদের ভারতীয় শাস্ত্র বিশেষ করে পরাশরটাকেই বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে। আচ্ছা কোনটায় ছিলাম যেন? আচ্ছা, আর একটা বিষয় আমি একটুখানি বলে দিচ্ছি, যেটা আমার সুবিধার্থে, আপনাদের না। আপনাদের সুবিধা হবে অবশ্যই। আমরা প্রত্যেকটা ক্লাসে না একটা করে মনিটর ঠিক করে দিই, ঠিক যেরকম স্কুল লাইফে হতো আমাদের মনিটর। তো সেরকমই প্রত্যেকটা ক্লাসে একটা করে মনিটর থাকে। তার কাজ হচ্ছে নাম লেখা নয়, তার কাজ হচ্ছে আমরা ধরুন আজকে একটা টপিকের উপর আলোচনা করছি, তো তো এই টপিকের সম্পূর্ণ নোট তার কাছে রাখা, কি কি পড়ানো হয়েছে, কি কি বিষয় আলোচনা হয়েছে, এবং আজকের ক্লাসেই আমরা নেক্সট উইকে আমাদের কি টপিক নিয়ে আলোচনা হবে, কি পড়াশোনা হবে সেটাও বলে দেওয়া হবে, সেটাকে নোট ডাউন করে রাখা। তো যেদিন আমরা ক্লাসের দিন আসবে সেদিন ক্লাস শুরু হওয়ার 2 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে গ্রুপে খালি SMS করে দেওয়া যে আজকের ক্লাসের টপিক এটা। তাহলে আমার সুবিধা যেটা হয় সেটা হচ্ছে আমি আগে থেকে প্রিপেয়ার থাকতে পারবো, আমাকে পিপিটিগুলোই বানিয়ে রাখতে পারবো, আমাকে ক্লাসের মধ্যে এসে পিপিটিগুলো রেডি করতে হয় না, টাইম নষ্ট হয়। ঠিক আছে, তো ক্লাস মনিটর কে হবে? হাত তুলুন, দেখুন আপনাদের স্ক্রিনে একটা হাতের অপশন দেওয়া আছে, মারলে হাত উঠে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ, দায়িত্ব নিয়ে করতে হবে। কে করতে পারবে? এই রে, দায়িত্বের কথা বলতেই সবাই পিছিয়ে গেল। ইন্দ্রাণী দি, স্যার, সম্ভব? না সম্ভব না, আপনি এই রে। করেছি ওইটা হ্যাঁ বলুন। স্যার, আমি অত দায়িত্ব নিতে পারবো না। সেরেছে, এত দায়িত্ব হয়ে গেল এটা। হ্যাঁ স্যার, ওই যে আগে ক্লাস কি হবে সেগুলো ঠিক করা আমার একটুখানি চাপের না না, হয়ে যাচ্ছে। ক্লাস কি হবে আমি বলে দেবো সেটা, ক্লাসটা নেক্সট উইকে কি হবে আমি সেটা বলে দেবো, টপিকটা এটা থাকছে, সেটা খালি নোট ডাউন করে রাখা আর শুরু হওয়ার আগে SMS করে দেয় যে আজকে এই টপিকটা আছে। ঠিক আছে স্যার, একটা এরকম তো হতে পারে একটা উইকে আমি হলাম, নেক্সট উইক অন্য কেউ হলো। তাহলে জিনিসটা পুরো গুলিয়ে যাবে, কারো কাছে ঠিকঠাক রিপোর্ট থাকবে না। স্যার আরো তো সব আছে, দেখুন না স্যার। এই রে, সুপ্রিয় বাবু হ্যাঁ স্যার। রাজি তো? আচ্ছা স্যার, চেষ্টা করে দেখছি, মানে কিছু ভুল না হলে না তখন না, চেঞ্জ করে চেষ্টা দেবো। না, চেষ্টা না, আমি জোর করবো না কাউকে, জোর জবরদস্তি কিছু না। আচ্ছা স্যার, করবো। হ্যাঁ এবার ঠিক আছে।
আপনি কিন্তু নিজের ইচ্ছা নিলেন, আমি দায়িত্ব দিইনি আপনাকে। ঠিক আছে। যদি কিছু ভুল চোখ হয় তার সম্পূর্ণ দায়িত্ব আপনার, আমার না। হ্যাঁ, ব্যাস এইটা হচ্ছে কথা। ঠিক আছে এবার আচ্ছা, এবার যেখানে ছিলাম আমরা, কোথায় ছিলাম, এইগুলো কিন্তু মনে করাতে হবে, আমি মাঝে মধ্যে ভুলে যাই টপিক, এগুলো ক্লাস মনিটরের দায়িত্ব। জানি ছিলেন রাশি চার্টে ছিলেন, রাশি চার্টের বাইরে তো আর বেরোনোর জায়গা নেই। রাশি চার্টে ছিলাম না, হ্যাঁ ঠিক, রাশি চার্টে ছিলাম। আচ্ছা, রাশি চার্টে ঢোকার আগে একবার চোখ বন্ধ করে আমাকে এই গ্রহদের মিত্র শত্রুর ব্যাপারটা বলতে হবে। কে পারবে? এটা কার মুখস্থ আছে? কারণ এই ছোটখাটো জিনিসগুলো মুখস্থ না করলে কিন্তু আমরা বড় বড় টপিকে বা বিচারের ক্ষেত্রে এগোতে পারবো না। কারণ আমাদের অলরেডি মোটামুটি একটা বেসিক জিনিসটা হালকা হালকা ক্লিয়ার হচ্ছে, তাই না? তো আর 2-3টে ক্লাসের পরেই কিন্তু আমরা বিচারে ঢুকে যাব। লগ্ন কি হয়, লগ্ন কোত্থেকে আসে, গ্রহদের অবস্থান কিভাবে নির্ধারণ করা হয়, এই সমস্ত বিষয়ে চলে যাবো আমরা তখন। তো এই বিষয়গুলোকে মনে রাখতে গেলে আমাদেরকে গ্রহদের কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের শত্রুতা, মিত্রতা, সমতা, এইগুলো আমাদের একদম ঠোঁটস্থ রাখতে হবে। এবং কোন কোন ঘরে কোন গ্রহ উচ্চস্থ হচ্ছে, কোথায় নিচস্থ হচ্ছে, এগুলো মনে রাখতে হবে। এগুলো আমি আজকে দেখিয়ে দেবো, কোন ঘরে কোন গ্রহ উচ্চস্থ হয়, কোথায় নিচস্থ হয়, কোথায় ত্রিকোণস্থ হয়। ঠিক আছে, আজকে এগুলো পড়বো আমরা, আজকে এগুলো দেখে নেব। তার আগে আমাকে এটা বলুন যে মিত্র শত্রু ব্যাপারটা কি ক্লিয়ার প্রত্যেকের কাছে? এটা তো হয়েছে ক্লাসে আমাদের। হ্যাঁ স্যার। আচ্ছা, আহ, আমি একবার বলছি, আমি রিভাইজ দিচ্ছি, ঠিক আছে? আমার মুখস্থ হয়নি, আমি বলি, আমার ভুল হলে ধরিয়ে দেবেন, আর ঠিক বলে হাততালি দেবেন। আচ্ছা, রবির শত্রু শনি, শনির শত্রু শুক্র, শুক্রের শত্রু রাহু, রাহুর শত্রু রবি। আমি ঠিক লাইনে আছি তো? স্যার হ্যাঁ একটা করে আছেন। মনে রাখলে হবে না স্যার, না সবগুলো একটা গ্রহ তত্ত্ব আছে? না, আমি আমি তো পরীক্ষা দিচ্ছি, আপনার এতগুলো টিচার বসে আছেন। মানে একটা গ্রহের অনেকগুলো গ্রহ শত্রু আবার মিত্র আছে, তাছাড়া সেক্ষেত্রে 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 সবকটা গ্রহই তো বলতে হবে, মানে দেখতে হবে আর কি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি এখন রবিকে ধরলাম, রবি ঠিক তো আছে? রবি তো হ্যাঁ, আমি এখন যদি রবিকে ধরি, তো রবির যদি শত্রু বিচার করি, রবির শত্রুতার শত্রুর মধ্যে কারা আসছে? শনি আসছে, শুক্র আসছে, রাহু আসছে, হ্যাঁ, চন্দ্রমঙ্গল আসছে, এরা রবির শত্রু। হ্যাঁ, চন্দ্রমঙ্গল আছে কিন্তু মিত্র, আচ্ছা, মিত্র চন্দ্রমঙ্গল শত্রু নয়। চন্দ্রমঙ্গল শত্রু না। আচ্ছা, সবার কাছে খাতা পেন আছে? হ্যাঁ আছে স্যার। হ্যাঁ আচ্ছা। খাতা পেন নিয়ে পরপর নামগুলো লিখে ফেলুন, রবি থেকে শনি কেতু পর্যন্ত, ঠিক আছে। পরপর একটা লাইনে, পরপর নিচে নিচে করে রবি থেকে কেতু পর্যন্ত একটা লাইনে লিখে ফেলুন। ঠিক আছে, তার পাশে লিখবেন শত্রু, তার পাশে লিখবেন মিত্র, তার পাশে লিখবেন সম। ঠিক আগে যেরকম চার আমি বানিয়েছিলাম একটা, সেই রকম সিস্টেমে বানাবেন। এবার প্রত্যেকটা গ্রহের জন্য একটা নাম্বার থাকবে। কিরকম নাম্বার? টোটাল পরীক্ষাটা হবে 90 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষাটা আমার পরীক্ষা, আপনাদের না। আমি ওর এক এক করে গ্রহদের শত্রু মিত্রতাগুলো বলে যাব। এবার আমি মাঝখানে কাউকে জিজ্ঞাসা করবো, কেউ আমাকে থামাবেন না। শেষকালে আমাকে নাম্বারগুলো বলবেন আমি কত পেলাম পরীক্ষাতে, পাস করলাম না ফেল করলাম। ঠিক আছে, রাজি তো? রবিকে দিয়ে স্টার্ট করি। আচ্ছা, প্রথমে রবির শত্রু। রবির শত্রুর মধ্যে আসছে শনি, রাহু, শুক্র। রবির মিত্র, রবির মিত্রের মধ্যে আসছে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। রবির সমর মধ্যে আসছে বুধ। তারপরে চন্দ্র, চন্দ্রের শত্রুতার মধ্যে আসছে শনি, মঙ্গল, কেতু। চন্দ্রের মিত্রের মধ্যে আসছে রবি, মঙ্গল, বৃহস্পতি, বুধ এবং শুক্র। চন্দ্রের সমর মধ্যে আসছে চন্দ্রের সমর মধ্যে আসছে শনি।
আচ্ছা, তারপরে মঙ্গল। মঙ্গলের শত্রুতার মধ্যে আসছে শনি, শুক্র, রাহু। মঙ্গলের মিত্রের জায়গাতে রয়েছে রবি, চন্দ্র, বৃহস্পতি এবং কেতু। মঙ্গলের সমর জায়গায় রয়েছে বুধ এবং শুক্র। বুধের ক্ষেত্রে বলতে গেলে বুধের শত্রুর জায়গায় রয়েছে চন্দ্র আছে, রবি আছে, শনি আছে। বুধের মিত্রের জায়গায় আছে শুক্র, বৃহস্পতি এবং সমর জায়গাতে রয়েছে মঙ্গল এবং রাহুকেতু। বৃহস্পতির ক্ষেত্রে রয়েছে মিত্রের জায়গায়, মিত্রের জায়গায় আছে রবি, চন্দ্র, মঙ্গল। বৃহস্পতির শত্রু শুক্র হচ্ছে বৃহস্পতির শত্রু, রাহু বৃহস্পতির শত্রু এবং সমতার জায়গায় যদি দেখি বৃহস্পতির সম হচ্ছে শনি। আচ্ছা, শুক্র ক্ষেত্রে হচ্ছে শুক্রের পরম মিত্র হচ্ছে শনি, রাহু এবং বুধ। শুক্রের শত্রু হচ্ছে রবিচন্দ্র মঙ্গল এবং শুক্রের সম বলতে গেলে আমরা কাকে পাই? কি বাকি থাকলো? যে বাকি সে শুক্রের সম শনি। শনির শত্রুতা হচ্ছে মঙ্গলের সঙ্গে, রবির সঙ্গে, চন্দ্রের সঙ্গে। মিত্রতা হচ্ছে বুধের সাথে আছে, শুক্রের সঙ্গে আছে, রাহুর সঙ্গে আছে। সমতার জায়গাতে বুধ আছে শনির সাথে, বৃহস্পতি আছে। রাহুর ক্ষেত্রে রাহুর শত্রু হচ্ছে রবিচন্দ্র মঙ্গল, রাহুর মিত্র হচ্ছে শনি, শুক্র। রাহুর সম হচ্ছে বুধ, বৃহস্পতি। কেতুর ক্ষেত্রে বলা যায় যে কেতুর মিত্র হচ্ছে রবিচন্দ্র মঙ্গল, কেতুর মিত্র। শত্রু হচ্ছে শনি, শুক্র, এরা শত্রু। সমর জায়গায় বৃহস্পতি। আমার ওরাল কমপ্লিট, ব্যাটারিও লো হয়ে গেছে। এবার কত পেলাম? পাস করেছি তো? ফেল আপনি অনেক ভুলভাল বললেন। শুধু রাহু আর কেতুটা মনে হচ্ছে ঠিক হয়েছে। আপনার পরীক্ষা নেওয়া ভীষণ চাপে, কারণ আপনি যখন ঠিকগুলো বলছেন তখন খুব চিজে বলছেন, আর যখন মানে ভুলগুলো বলছেন একটু ভেবে বলছেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি মানে না, এটা কিন্তু ঠিক না। এভাবে ইচ্ছে করে ফেল করিয়ে দিলেন আমাকে। আচ্ছা, আমি ভুল বলতে পারি বলে মনে হয়? এভাবে এটা ঠিক না। ঠিকটা কে বলবে? এবার কারেকশনগুলো কে করবে? একজন করে ওপেন করুন, কারেকশনগুলো করুন। রবির মিত্র হচ্ছে বৃহস্পতি, মঙ্গল আর চন্দ্র। আমি কি বলেছি? শত্রু হচ্ছে, ওরকম বললে হবে না। আমি কি বলেছি, আমি কোথায় ভুল বলেছি, এবার সেই কারেকশনগুলো করুন। ওটা ট্র্যাক করা হয়নি, লিখে রাখতে হতো। ও তাহলে আপনার কথা বিশ্বাসযোগ্য না, আপনি মিথ্যে কথা বলছেন। আমি ঠিকই বলেছিলাম। অন্য কেউ? এটা পরের ক্লাসে বলে দেবো রেকর্ডিং শুনে। হ্যাঁ, বলুন। এটা পরের ক্লাসে রেকর্ডিং শুনে বলে দেবো কোনটা আপনি ভুল বলেছেন। ও আচ্ছা, আপনি হচ্ছেন স্মার্ট শিক্ষক, বুঝে গেছি। তারপর একটা জায়গা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে রাহু আপনি মিত্রতে, শনি মিত্রতে বুধ, শুক্র, রাহু রাখলেন। এখানে তো লেখাতে তো শনি মিত্রতে বুধ, শুক্র আছে, রাহু তো নেই স্যার। শনির মিত্রতে আমারও সেম কোশ্চেন ছিল। কথাটা কেটে গেল। শনির মিত্রতে নোটসে আছে শনি মিত্রতে বুধ, শুক্র আছে, আপনি দেখলাম বুধ, শুক্র, রাহু বললেন। শনির মিত্রতে বললাম। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে কি ঠিক বললাম না ভুল বললাম? আমি জানি না তো, আমি জিজ্ঞাসা করছি আপনাদের তো। রাহুটা তো থাকবে না স্যার। রাহুল লেখা নেই, চারটে থাকবে না? তার নাম্বার কাটা। আপনার টেবিল। তাহলে নাম্বার কাটা। আমি তো বই দেখে দেখে আপনার টুকে পাঠিয়ে দিচ্ছি সব। থোড়ি আমি নিজে পড়াশোনা করেছি এখন। এইখানে একটা স্যার হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন ছিল আমার স্যার। বলুন বলুন বলুন। হ্যাঁ বলছি স্যার, এই যে ধরুন শনির মিত্রত্ব হচ্ছে বুধ, শুক্র, হুম ঠিক আছে। আবার রাহুর মিত্রতে দেখুন শুক্র, শনি। হুম আমি যদি শুক্রটাকেই ধরি, ঠিক আছে, তাহলে আমি যদি বিয়ের ক্ষেত্রে শুক্রের মানে এটাই ধরি, কিন্তু শুক্রের দেখুন মিত্রতে কিন্তু বুধ আর শনি, রাহু নেই। তাহলে রাহুর মিত্র যে শুক্র হলো, কিন্তু শুক্রের মিত্র রাহু হলো না। এর প্রভাব
ইয়ে হবে। হ্যাঁ, এখন যদি এইবার রাহু নিজস্ব কোনো একটা ঘর থাকতো আমি বলতে পারতাম শত্রু দিয়ে বসে আছে। রাহু ধরুন শনি যদি কারোর রবির ঘরে যায় বলতে পারবো শনি রবির সম্পর্কটা, কিন্তু চার্টের ক্ষেত্রে রাহু আর এই যে শুক্রের ব্যাপার, রাহু তো কোনো ভাবের অধিপতি নয়। এটার ব্যবহারটা কিরকম হবে? বিষয়টা হচ্ছে, এটা একটা জেনুইন প্রশ্ন, কারেক্ট। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে শত্রু মিত্রতার বিচারটা আমরা কিভাবে করব, যখন দেখব একটি গ্রহ আরেকটি গ্রহকে শত্রু মনে করছে, কিন্তু ওই গ্রহটা ওই গ্রহকে শত্রু না মনে করে সম মনে করছে, তার মানে ওদের মধ্যে যে সম্পর্কটা সেটা শত্রুতাই ধরতে হবে। কারণ ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম, প্র্যাকটিক্যাল একদম। আপনি কাউকে সম মনে করেন, মানে সে আপনার শত্রু নয়, আপনার মিত্র নয়, একটা আছে ব্যক্তি, ব্যাস ওই পর্যন্তই, কিন্তু সে আপনাকে শত্রু মনে করছে। আরে সে আপনাকে শত্রু মনে করে অ্যাটাক করবে, আপনি কি চুপচাপ বসে থাকবেন? আপনি তার প্রতিকার করবেন, আপনি তাকে প্রোটেক্ট করবেন না? তো ব্যাপারটা হচ্ছে এরকম, এদের মধ্যেও তাই। এ ওকে সম মনে করছে কিন্তু ও ওকে শত্রু মনে করছে, অতএব এদের মধ্যে শত্রুতাই বেশি। আবার যখন একটা গ্রহ আর একটা গ্রহকে মিত্র মনে করছে কিন্তু অপর গ্রহ তাকে সম মনে করছে, তার মানে জানতে হবে এদের মধ্যে মিত্রতা বেশি। কারণ আপনি তাকে সম মনে করছেন, এটা আছে ঠিক আছে ওই পর্যন্তই, কিন্তু সে আপনাকে মিত্র মনে করে আপনাকে সাহায্য করছে, তা আপনি তো চাইবেন যে আমাকে এত সাহায্য করছে, আমি কিছু করি তার জন্য। আবার যখন মিত্র মিত্র মিলে যায় তখন অধিমিত্র হয়ে যায়, তখন প্রচন্ড শুভ এফেক্ট নিয়ে আসে, গলায় গলায় বন্ধু, বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আর যখন উভয়ই একে অপরের শত্রু হয়ে যায় তখন মারাত্মক লেভেলে কাজ করে। কিন্তু ছকে আবার এরকম এরকম কিছু পজিশন থাকে যেটা বিচারে গিয়ে আমরা শিখবো পরবর্তীতে। এই দুই শত্রু গ্রহই যখন ক্ষেত্র অনুযায়ী মিত্র জায়গায় বসে থাকে তখন ওরাই এমন কাজ করে দেয় না, শত্রু গ্রহ কিন্তু একে অপরকে প্রচন্ড পরিমাণের শত্রুতার চোখে দেখে, ওরাই এমন এমন কাজ করে দেবে যেটা অভাবনীয়, যেখানে ব্যক্তিকে কেউ কখনো নিয়ে যেতেই পারতো না, দুই শত্রু গ্রহ মিলে নিয়ে চলে গেল। কিভাবে? এটাও ঠিক ওই পলিটিক্যালের মতন আর কি, এখন যেরকম পলিটিক্স হচ্ছে, শত্রু শত্রু মিত্র হয়, এই রুলসটা এই জ্যোতিষেও খাটে। সাপোজ দেখা গেল শনি আর শুক্র এদের মধ্যে মিত্রতা আছে, ঠিক আছে, আর শনি মঙ্গল এই দুজনের মধ্যে শত্রুতা, কারণ এরা একজন একজনকে সম মনে করে, একজন একজন শত্রু মনে করে। কিন্তু যদি এদেরকে বাদ দিয়ে আমি শনি আর রবিকে ধরি, এই শনি আর রবি কিন্তু দুজন দুজনকে কট্টর শত্রু মনে করে। শনি ও রবিকে শত্রু মানে, রবি ও শনিকে শত্রু মানে। কিন্তু এই রবি আর, আমরা একটা ভয় পাই শনি রবিকে নিয়ে, শনি রবি যখনই একে অপরের সমসপ্তমে চলে আসে বা এক ঘরে চলে আসে তখন একটা বুঝে নিয়ে একটা সর্বনাশ ঘটবে, দুই শত্রু এক ঘরে বসে আছে, সবসময় যুদ্ধ করবে এরা। কিন্তু আমাদেরকে খুঁজতে হবে যে এই শনি আর রবি এই দুজনের কমন শত্রুকে, শনি আর রবি এই দুজনের কমন শত্রুকে, এই দুজনের কমন শত্রুকে খুঁজতে গেলে সে কে হবে না, সে আমরা এক নম্বরে রাহুকে ধরতে পারি। রাহুকে শনি শত্রু মনে করে না, ঠিক কথা, কিন্তু রাহুর কর্মই মাঝে মধ্যে এমন হয়ে যায় শনি তাকে শত্রু মনে করতে বাধ্য হয়, ঠিক আছে। তো এই কমন শত্রু যখন মাঝখানে আসলো তখন এই দুই শত্রুর মধ্যে কিন্তু মিত্রতা চলে আসে। কেমন না, আমরা দুজন মিলেই একে হারাবো, কারণ রাহুর পাওয়ারটা বেশি হয়ে গেছে, রাহু এমন একটা ঘর পেয়ে গেছে, সাপোজ রাহু পেয়ে গেল কোনোভাবে ষষ্ঠ ঘর বা একাদশ ঘর, সেখানে গিয়ে খারাপ করছে, খারাপ ফল দিচ্ছে, তো রাহুকে দমাতে হবে। তো রাহুর অপোজিটে বা রাহুর বিপক্ষে রবি আর শনি এক ঘরে বসে আছে বা একে অপরের কেন্দ্রে বসে আছে, তখন এই দুই কেন্দ্র বা দুই গ্রহ মিলে চেষ্টা করবে রাহুকে দমানোর। তখন এই রাহুকে যখন ওরা সিঙ্গেল ভাবে দমাতে পারবে না, তখন ওরা চেষ্টা করবে যে আমরা একসঙ্গে একটু হাত মেলাই, হাত মিলিয়ে রাহুকে শেষ করি, রাহুকে দমাই। কেন না, শত্রু শত্রু মিত্র হয়। এই রুলসটা কিন্তু জ্যোতিষে খাটে, তবে সেটা সময় সাপেক্ষে, সেটা বিশেষ সময়ে এবং ছকের বিভিন্ন পজিশন অনুযায়ী সেটা তৈরি হয়, ঠিক আছে। তো আপাতত বেসিকভাবে শত্রু মিত্রতার যে ছকটা সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটা কিন্তু পুরোপুরি মুখস্থ চাই। এটা টাস্ক থাকবে নেক্সট উইকের জন্য, মনিটর লিখে নিন, এটা টাস্ক থাকবে প্রত্যেককে এই শত্রু মিত্রের চার্টটা একবার করে বলতেই হবে, ঠিক আছে। আজকে পর্যন্ত প্রথম ক্লাস থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যা যা চ্যাপ্টার পড়েছি সবটা কিন্তু প্রত্যেকের কাছে ক্লিয়ার থাকতে হবে, কারণ নেক্সট উইকে আমরা ঘরে ভাবে প্রবেশ করব, যে কোন ভাব থেকে আমরা কি 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 বিচার করি, একটা অ্যাপ্রক্স ধারণা পেয়েছি, ডিটেলে ঢুকবো নেক্সট উইকে, যে কোন ভাবে কিভাবে আমরা বিচারটা শুরু করি বা বিচার করার পদ্ধতি
সেইগুলো আমরা নেক্সট উইকে পড়বো ডিটেলসে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে খানিকটা আমরা নক্ষত্র টাচ করব। এবং আর একটা বিষয় আমরা নেক্সট উইকে রাখবো যেটা অ্যাস্ট্রোনমির সঙ্গে রিলেটেড। সেটা কি না, সেটা হচ্ছে সূর্য যে ঘুরছে, সূর্য কিভাবে ঘুরছে, তার প্রদক্ষিণ করার সিস্টেম কি, তার গতিবেগ কত, পৃথিবীর গতিবেগ কত, গ্রহরা সেখানে কিভাবে অবস্থান করছে, তারা কিভাবে ছুটছে, তাদের সাউন্ড সিস্টেম এ টু জেড আমরা ওইটুকু এ টু জেড মানে ওইটুকুটাই নেক্সট উইকে থাকবে। প্রত্যেকটা ক্লাসে আমরা অ্যাস্ট্রোনমি বিষয়ে কিছু কিছু জিনিস রাখবো যেটা আমাদের জানাটা প্রয়োজন। ওটা দেখলেই আমরা বুঝতে পারবো ওই নেক্সট উইকেটটা আরেকবার বলবেন। হ্যাঁ কি বললাম নেক্সট উইকেটটা আরেকবার বলবেন কি কি নেক্সট উইকে প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে একদম প্রথম ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত চার্ট যা যা পড়েছি সবটা একবার দেখে নেওয়া, রিভাইজ করে নেওয়া, নিজের মধ্যে একদম তৈরি হয়ে থাকা। সেকেন্ডলি হচ্ছে শত্রুমিত্র, রাশিচক্র, তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের নামগুলো মুখস্থ করে রাখা, ঠিক আছে? এগুলো আপনাদের কাজ, হোম টাস্ক। আবার আমার টাস্ক হচ্ছে গ্রহদের অবস্থান অনুযায়ী তাদের বিচার, মানে কোথায় উচ্চস্থ হয়, কোথায় নিচস্থ হয়, কোথায় ত্রিকোণস্থ হয়, কেনই বা সেখানে ত্রিকোণস্থ হয়, কেনই বা তারা সক্ষেত্র বলা হয়, এই জিনিসগুলো বুঝবো ডিগ্রি মেনশন করে। গ্রহদের উচ্চস্থ বললেই হয় না, গ্রহরা একটা সার্টেন ডিগ্রি থেকে শুরু করে একটা সার্টেন ডিগ্রি পর্যন্তই কিন্তু উচ্চস্থ হয় বা ত্রিকোণস্থ হয়, তারপরে হয় না। উইথ ডিগ্রি আমরা এটা পড়বো। তার সঙ্গে সঙ্গে খানিকটা আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল বিষয় থাকবে সূর্যের এবং গ্রহদের ওপরে, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে খানিকটা নক্ষত্রের টাচ থাকবে, যে আজকে যে প্রশ্নটা হলো যে নক্ষত্রগুলো কিভাবে অবস্থান করছে মহাকাশে, নক্ষত্রগুলোর কাজ কি। আমরা হাজার হাজার নক্ষত্রের মধ্যে 27 নক্ষত্রকে এখানে বেছে নিলাম। নক্ষত্রের নামকরণের পিছনে এই যেরকম অশ্বিনী, ভরণী, কৃত্তিক এরকম নাম রয়েছে, এর নাম অশ্বিনী বা অশ্বিনী কেন এর নাম হলো, এর নাম অন্য কিছু হতে পারতো, কেন অশ্বিনী হলো, এই বিষয়গুলোতে আমরা চর্চা করব। তবে মনে হয় না যে পুরো বিষয়টা একটা ক্লাসে ক্লিয়ার হবে, দুটো ক্লাসও লাগতে পারে। যাই হোক, নেক্সট উইকে এটা শুরু করবো আমরা। ঠিক আছে, লিখে নিয়েছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটাও টপিক মিস গেলে মনিটরের দোষ, আমার দোষ না কিন্তু, আমি আজকে সারেন্ডার করলাম। তো আজকে এ পর্যন্তই থাক তাহলে। আমার একটা প্রশ্ন আছে। এই তো সুন্দর, বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আপনি ধরুন সব জিনিসই বলছেন যেটা সায়েন্টিফিক, তো এবারে যদি আমি প্রশ্ন করি যে রাহু কেতুটা কোন সায়েন্সের অন্তর্গত, রাহু কেতুর সাইজ কত, রাহু কেতু কিভাবে ঘোরে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে? অবশ্যই রয়েছে, রাহু কেতু তো মহাকাশে অবস্থানই নেই। সেটাই হলো একটা যে মানে অবস্থানই তো নেই, তাহলে তারা প্রভাবটা কিভাবে ফেলছে? আমি বলবো স্যার এটা একটু চেষ্টা করব। এই তো, এই সুন্দর, আপনি বলুন একদম। আমি চেষ্টা করছি, আমার তো বই পড়া নেই, আমার জাস্ট যেটা মনে হয়েছে, ওনারা যেমন মনে হওয়ার থেকে মনে হলো প্রশ্ন করছেন, সেরকম আমি মনে হওয়ার থেকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা হচ্ছে যে আমাদের পৃথিবী সূর্যকে ঘোরে, তার একটা নির্দিষ্ট রেখাপথ আছে, আর চাঁদ পৃথিবীকে ঘোরে, তার একটা নির্দিষ্ট রেখাপথ আছে। তো এই দুটো রেখাপথের মধ্যে যে আপনার মানে যেখানটাতে মানে মিট হচ্ছে, পয়েন্ট হচ্ছে একটা উত্তর, মানে দু জায়গাতে ক্রস করবে। যদি আমরা এটা যদি স্কেচ করি তাহলে দেখা যাবে যে দু জায়গাতে ক্রস করছে, দুটো দুটো মানে মানে চাঁদের রেখা মানে সূর্যের সঙ্গে পৃথিবীর যে রেখাটাকে দু জায়গাতে ক্রস করছে, দুটো পয়েন্ট হচ্ছে। এই দুটো পয়েন্ট কিন্তু দুটো বেশি ম্যাগনেটিক ফিল্ড করছে। কেন কি, একটা পাওয়ার পাচ্ছে চাঁদের পাওয়ার, একটা পাওয়ার পাচ্ছে সূর্যের পাওয়ার। এই দুটো পাওয়ার মিলে এটা কিন্তু একটা বড় ম্যাগনেটিক একটা পয়েন্ট হচ্ছে। এই ম্যাগনেটিক মানে দুটো যে পয়েন্ট, একটা উত্তরে একটা দক্ষিণে, এই দুটোকে আমরা রাহু কেতু বলি। এবং তার যে পয়েন্ট হলো, তার তো একটা প্রভাব পৃথিবীর উপরে অবস্থিত সব বস্তুর উপরে অবশ্যই হবে। না, আমি কিছুটা ভিন্ন ধারণা পোষণ করি। রাস্তা পথ আর আমি একটা পথে দিয়ে যাচ্ছি আর আমি নিজে, এই দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। একটা গ্রহ
মানে যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের কথাই বলি বা দুটো বস্তুকে যে আকর্ষণ করছে সেটা একটা বস্তু হতে হবে, ফাঁকা জায়গায় যে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। বা গতির পথটা আমি একটা পথ দিয়ে যাচ্ছি বলে সেখানে একটা দুটো ক্রস পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, এটা বোধহয় খুব একটা না, হবে মান্য। হবে আমি বলি আপনাকে ভালো করে বুঝুন। দেখুন, আপনি চুম্বক তত্ত্বে আসুন। যদি আপনি একটা চিরুনিকে যদি মাথাতে ঘষেন, অনেকক্ষণ ঘষার পরে সেটা দেখবেন কতগুলো কাগজের টুকরোকে আকর্ষণ করছে। অথবা একটা মানে চুম্বক যদি একটা প্রেককে ধরে, সেই প্রেক আবার আরেকটা প্রেককে ধরবে, বুঝতে পেরেছেন? তো সেরকম দুটো যে যেটা এটাতে একটা নির্দিষ্ট পথ, যে পথ দিয়ে দুটো যাচ্ছে, সেখানে যখন দুটো পাওয়ার এক হচ্ছে তখন অবশ্যই একটা মানে গতিশীলতার একটা ম্যাগনেটিক পয়েন্ট হচ্ছে বলে আমার মনে হয়। এবার বাকিটা স্যার বলুন। না না, দুটো রাস্তার একটা পয়েন্ট কাটার একটা চৌরাস্তার মোড় যদি হয়, সেখানে একটা ম্যাটার না হলে তার একটা অ্যাট্রাকশন পাওয়ার কিভাবে থাকবে? একটা ম্যাটার, তার বস্তু তো থাকতে হবে। এই যে এই গ্রহগুলো 7টা গ্রহ রয়েছে, তাদের গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তার সেটা আমাদের উপর এফেক্ট করছে, যেটা আমরা বুঝতে পারি বা বিজ্ঞান এটার ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু যে দুটো গ্রহ কোনো অবস্থানই নেই, সেই দুটো কিভাবে প্রভাব বিস্তার করছে বা দুটো ছেদ বিন্দু বলে সেখানে একটা ম্যাটার হয়ে সে আকর্ষণ করছে, এটা ব্যাপারটা একটু কাল্পনিক হয়ে যাচ্ছে। স্যার এবার বলুন। হয়ে গেছে আলোচনা? না, হয়নি। হয়নি? এই রে, মতের মিল হলো না, এবার আপনি সমাধান করুন। মতের মিল হলো না, যা। আচ্ছা, ঠিক আছে, মতের মিল নাই হতে পারে। ভালো করে দেখুন। আচ্ছা, গ্রহরা কোন দিকে ঘোরে, অ্যান্টি ক্লক না ক্লক? অ্যান্টি ক্লক। ক্লকওয়াইজ স্যার। এই রে, এখানেও তো মতের মিল ক্লকওয়াইজ দেখতে রাহু পাচ্ছি। আর কেতু ঘোরে। ক্লকওয়াইজ তো রাহু আর কেতু ঘোরে, ছায়া গ্রহ বলা হয় যে। হুম। আচ্ছা, অর্কদীপ বাবু, আপনি আনমিউট করে নিন। করলাম। আচ্ছা, আপনি এখন একটা আলোর সামনে যান। আলোর সামনে গেলে আপনার যে ছায়াটা পড়বে সেটা কোন দিকে পড়বে? আলোর মানে আপনি যেদিকে মুখ করে আপনার সামনে যদি আলো থাকে সেদিকে না পিছন দিকে, কোন দিকে পড়বে? আলোর বিপরীত দিকে। আহ, যে আমি অবস্ট্রাকেল হয়ে দাঁড়িয়েছি, সেই অবস্ট্রাকেলটাই ছায়া হিসাবে পড়বে। একদমই তাই। তাহলে আলোর বিপরীত দিকে আমাদের ছায়াটা পড়ে। ক্লিয়ার এটা? কখনোই আলোর সম্মুখে হ্যাঁ। ছায়া পড়তে পারে না, তাই তো? ছায়াটা বিপরীত দিকে কেন পড়ে? বিপরীত দিকে এই কারণে পড়ে কারণ আলোর সামনে যে অবয়বটা রাখা হয়েছে সেই অবয়বটা আলোটাকে পিছন দিকে যেতে দিচ্ছে না। পিছন দিকে যেতে দিচ্ছে না বলেই সেই আলোর প্রতিফলনে আমরা একটা ছায়া দেখতে পাচ্ছি। যদি সেখানে আলো না থাকতো আমরা ছায়া দেখতে পেতাম না, তাই তো? হ্যাঁ। এইবার বলুন যে 9টা গ্রহ, 9টা গ্রহ কোন দিকে হুম, ঘোরে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? উম, 9টা গ্রহ একটু ভেবে বলতে হবে। সূর্যকে আমি এই হিসাবে তো আমাদের রাশি চক্র হিসেবে তো অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে। রাশিচক্র অনুযায়ী অ্যান্টি ক্লক ঘুরছে। ওটা কি 9টাকে 9টা করেই ঘুরছে অ্যান্টি ক্লক? না, 9টা গ্রহ তো মানে রাহু কেতুটা বাদ দিয়ে আর কি, আচ্ছা, ওরা ওদের তাহলে দিকে রাহু সবসময় কেতুকে সমান বাদ কাটে। দিলে, রাহু কেতুকে বাদ দিলে আমরা 7টা গ্রহকে পাই, তাই তো? হ্যাঁ। তাহলে 7টা গ্রহ অ্যান্টি ক্লক ঘুরছে, রাহু কেতুই কেন ক্লকওয়াইজ ঘুরবে? প্রথম প্রশ্ন, রাহু কেতুই কেন ক্লকওয়াইজ ঘুরবে? কিভাবে সম্ভব সেটা? সূর্যকে তো প্রত্যেকে প্রদক্ষিণ করে। তাহলে সূর্যকে যখন প্রত্যেকটা গ্রহ হ্যাঁ। প্রদক্ষিণ করছে, তাহলে প্রত্যেকটা গ্রহ তো একই অ্যাঙ্গেলে ঘুরছে। সেখানে যদি বাই এনি চান্স রাহু কেতু আলাদাভাবে অন্য অ্যাঙ্গেলে ঘুরতে যায় তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো। হ্যাঁ। তাহলে সেই আচ্ছা, এখন আপনার
আপনার কেন, আমার মতেও রাহু কেতুর অবস্থান নেই মহাকাশে। স্যার সৌরমণ্ডলে রাহু কেতুর অবস্থান নেই। তাহলে অবস্থান না থাকা সত্ত্বেও তারা বিপরীত দিকে কি করে ঘুরতে পারে? স্যার একটা কথা বলবো। হুম, বলুন। গ্রহগুলো যখন ঘুরছে, ধরুন গ্রহ যখন ঘুরছে, ছায়া তো তার বিপরীত, গ্রহ যে ডিরেকশনে ঘুরবে ছায়া তো বিপরীত ডিরেকশনেই ঘুরবে। হুম ছায়া তো, আমি গ্রহগুলো তো স্থির নয়, সে হুম যখন ঘুরছে একটা রাশিচক্রে, সে যখন ঘুরছে তার ছায়া তো তখন রাহু কেতুতে যখন ছায়া দেওয়া হয় সে তো তার বিপরীত ডিরেকশনেই ঘুরবে স্যার। হুম একদমই তাই, বিপরীত, এটাই তো বোঝাতে চাইছি, বিপরীত ডাইরেকশন। আমাকে একটা মিনিট টাইম দেয়, আমি একটু রেডি করে নিই এটা। এটা রেডি করলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, সবার কাছেই হবে। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন একদিকে। আমি ক্লাসে আছি, একটু পরে করি। দেখুন, এটা সূর্য, ঠিক আছে? সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে। কোন দিকে প্রদক্ষিণ করছে? অ্যান্টি ক্লক হিসেবে যাচ্ছে, তাই তো? তাহলে অ্যান্টি ক্লক মানে কোন দিকে ছুটছে? এদিকে ছুটছে। অ্যান্টি ক্লক মানে যখন পৃথিবী গতিবেগে সূর্যকে এইদিকে অ্যান্টি ক্লক হয়ে প্রদক্ষিণ করছে, চন্দ্র তাই। চন্দ্র কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে কিভাবে? না, অ্যান্টি ক্লক ওয়াইজ প্রদক্ষিণ করছে, তাই না? এইবার সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, এই দুটো জিনিস সম্বন্ধে আমরা মোটামুটি ভালোভাবেই জানি, তাই তো? যে গ্রহণ কখন হয়। অর্কদীপ বাবু, সূর্যগ্রহণ কখন হয়? একটু ভুলে গেছি আমি, আমার একটু দেখতে হবে। এটা চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া যখন চন্দ্রের উপর পড়ে। পৃথিবীর ছায়া যখন চন্দ্রের ওপর পড়ে। আচ্ছা, এবার ভেবে দেখুন ভালো করে, যখন সূর্য এই জায়গা থেকে পৃথিবীতে ফোকাস ফেলছে তখন পৃথিবীর এই অর্ধেক অংশের ওপরই কিন্তু ফোকাসটা পড়ছে, বাকি অর্ধেকে ফোকাস পড়ছে কি? না। বাকি অর্ধেকটা ফোকাস পড়ছে না। তাহলে এই যে বাকি অর্ধেকের ছায়াটা পৃথিবীর বিপরীত দিকে রয়েছে, মানে আলোর বিপরীত দিকে। হুম। আচ্ছা, এইবার আমরা বলি রাহু আর কেতু এই দুজনের সবসময় একে অপরের সমসপ্তমে থাকে, তাই না? হ্যাঁ। হুম। এইবার এই যে অর্ধেক অংশটা, অর্থাৎ খুব স্পেসিফিক দেখাতে গেলে বিষয়টাকে, যদি এরকমভাবে পৃথিবীকে ভাগ করি, আমি এক অংশ আলো পাচ্ছে আর এক অংশ আলো পাচ্ছে না, মানে এক অংশের ছায়া তৈরি হচ্ছে, তাই তো? এইবার এই যে ছায়াটা তৈরি, এটাকে আমরা বলি রাহু। কারণ ছায়ার একটা বিরাট প্রভাব থাকে। ছায়া মানে কি? অন্ধকার। ঠিক আছে, আজকে বেশি ব্যাখ্যা করবো না, কারণ টাইম কম আছে, এটা আমি রাখবো। এটাকে লিখে রাখুন মনিতা স্যার, এটাকে লিখে রাখুন, এটা একটা ভালো টপিক। রাহুকের ব্যাপারটা সবার কাছে লিখে ক্লিয়ার। নিচ্ছি। হ্যাঁ,
এই যে লাইনটা আমি টেনেছি, এর এক অংশে আলো রয়েছে, এক অংশে অন্ধকার রয়েছে। এই যে অন্ধকারের সাইডটা, এটাকে আমরা রাহু বলছি। কিন্তু এখানে প্রশ্ন আসবে, কেতুটা কোথা থেকে আসবে? এই প্রশ্ন আমার কাছে সৌরদীপ বাবুর কাছে, এই প্রশ্ন আমি করলাম আজকে, আমি নেক্সট উইকে উত্তর নেব। আপনি যে কথাটা বলছিলেন যে যে চৌম্বকীয় ক্ষেত্র বলুন বা যাই বলুন, খানিকটা আপনার উত্তরটা এই জায়গাতে লুকিয়েছিল, এই জায়গায় কাঁথা করেই ছিল। একদিকের ছায়াকে অংশকে আমি রাহু বলতেই পারি, কিন্তু আর একটা ছায়া কোথায় পাবো? কারণ ছায়া, রাহু এবং কেতু দুজনেই তো ছায়া গ্রহ। দ্বিতীয় জনের ছায়াটা কোথায়? এবং তার সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন খুব জটিলভাবে থেকেই যায়, যে দুজনে একে অপরের সমসপ্তমে বা একে অপরের সমানভাবে 180 ডিগ্রিতে কি করে থাকতে পারে? সমসপ্তমে মিন্স 180 ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে কি করে থাকতে পারে, কি করে সম্ভব সেটা? প্রত্যেকে একটু মাথা ঘামাবেন, যার যেটা মনে হয় সেটা নিয়ে আসবেন, এবং নেক্সট উইক আমি এটা ক্লিয়ার করবো জিনিসটা। অর্কদীপ বাবু কি ঘেটে গেল নাকি জমে গেল, কিছু আর ঢুকলো? না, ঘেঁটে যায় না। আমি এটা চিন্তা করছি মনে মনে, যে রাহু কেতুর প্রভাবটা বোধহয় পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে বোধহয় খাটবে না। না, রাহু 180 ডিগ্রির ব্যাপারটা তাহলে কি হলো? ওটাই তো ব্যাপার, যে রাহু কেতু একে অপরের 180 ডিগ্রির মধ্যেই থাকে, এর বাইরেও যায় না, এর আগেও আসে না। কি করে পসিবল? এটা আপনাদের টাস্ক থাকলো, ভাববেন এটা। আমি একটা জাস্ট ছবি দিলাম এটা আচ্ছা, বোঝানোর জন্য, যে ছায়াটা পড়ছে, ছায়াটাকে যদি রাহু বলা হয়, কেতুটা কোথায় পাবো? একটু জটিল হতে পারে, কিন্তু না ভাবলে আমরা জিনিসটার গোড়া অব্দি পৌঁছতে পারবো না। এই জন্য ভাবনাটা থাক এক সপ্তাহের জন্য। সৌরপ্রদীপ বাবু, হ্যাঁ স্যার, কি মনে হচ্ছে? ভাবতে একটু সময় লাগবে। আমার তো ভাবনার উপরেই, আমার তো বইও নেই, পড়াশোনাও নেই। আপনার আপনার দেওয়া তথ্য আর আমার ভাবনা, এখন ভাবতে সময় লাগবে স্যার। জগৎ তো ভাবেরই জগৎ, চিন্তা কি আছে, ভাবুন, ভাবলে উত্তর পেয়ে যাবেন। খুব সহজ ব্যাপার, কিন্তু আপনারা বেশি ভাবতে যাবেন না। আমি যেটা দিলাম এটাকে একটু গুগলির মতন করে ভাববেন, খুব জটিল ভাবে ভাবতে যাবেন না, পাবেন না উত্তর। একটু সহজভাবে লাইকলি দেবেন, দেখবেন এর মধ্যে উত্তর, এই ছবির মধ্যে কিন্তু উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, এটা খুঁজে বের করতে হবে। অর্কদীপ বাবু, প্রশ্নটা আরেকবার বলুন তো, খুব ভালো প্রশ্ন করেছেন, আমি ভুলে গেলাম প্রশ্ন। প্রশ্নটা ওই যে স্যার উত্তরটা ঠিক আসবে না। যে 7টা গ্রহ, এই বাকি যে যে দুটো তার কোনো অস্তিত্বই নাই, অথচ ওদের একটা এত বড় একটা প্রভাব তারাও আর দেখছে, তারাও দৃষ্টি দিচ্ছে এবং তারা ভালো রকম বেশ প্রভাব দিচ্ছে। এটা কিভাবে? এটা তো কোনো সায়েন্টিফিক ব্যাপার নয়। স্যার যে সবসময় এটা একটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক এই যে বলছেন, অথচ এমন একটা জিনিসকে নিয়ে ঘাটা হচ্ছে যেটা কোনো অস্তিত্বই নাই। সেটা কিভাবে বৈজ্ঞানিক হচ্ছে? যেটার প্রশ্ন অস্তিত্ব খুব থাকে ভালো। না সেটাই সব থেকে বেশি পাওয়ারফুল হয়, বিজ্ঞান প্রমাণ না করেছে স্যার, এটাই। স্যার সত্যি অর্কদীপ বাবু প্রশ্ন খুব ভালো, তবে হ্যাঁ একদমই এটাও তাই। ঠিক অর্কদীপ বাবু, বিজ্ঞান এটাই, মানে যেটা আজকে আমরা বিজ্ঞান বলছি, আগেকার যুগে এই জ্যোতিষটাই আগেকার যুগে বিজ্ঞান। বিজ্ঞান না, তো না, অবশ্যই আমরা ব্যাখ্যা করতে পারছি না বিজ্ঞান তো হয়তো। প্রমাণ চায়, বর্তমান বিজ্ঞান তো প্রমাণ বলছে চায়, প্রত্যক্ষ ব্যাখ্যা প্রমাণ করতে চায়। তো আমরা প্রত্যক্ষ পারছি না প্রমাণই হয়তো, দেব। কিন্তু আসতে তো নিশ্চয়ই, আসতে তো নিশ্চয়ই। বর্তমান বিজ্ঞান প্রমাণ চাই, আমরা প্রত্যক্ষ প্রমাণই দেব। এটা আপনাদের টাস্ক থাকলো একটা নেক্সট উইকের জন্য, কারণ ঠিক আপনাদের একটা আছে স্যার, বিজ্ঞান মনস্ক হতে হবে। আমি সব হ্যাঁ উত্তর দিলে ঠিক কি করে আছে হবে? স্যার, একটু ভাবি। একদম ভাবুন। আর এটা কিন্তু প্রত্যেকের থেকে আমি শুনবো, যে যতটা ভেবেছেন সবার থেকেই শুনবো একটু আধটু। সবাই যে ঠিক উত্তর দেবে এমনটা নয়, কিন্তু তার আশা আমি করছি না, কিন্তু সবার থেকে কিছু না কিছু উত্তর আশা করবো। পরে ক্লাসে এই প্রশ্নটা দিয়েই শুরু হবে ক্লাসটা। হ্যাঁ, ওটা মনিটরের দায়িত্ব, ভালো করে বলে দিন। হ্যাঁ, মনিটরকেই বললাম এটা, মনিটরে পরে ক্লাসে প্রশ্ন দিয়ে ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে।
ঠিক আছে, আজকে অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ স্যার। আজকে তাহলে এ পর্যন্তই থাক। স্যার গুড নাইট। একদম একদম ঠিক আছে। ঠিক আছে, শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।